সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 938তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলেও না মেয়েও না এক তৃতীয় লিঙ্গের মানুষ তানিয়ার জীবনের হৃদয় বিদারক চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আমাদের আজকের গল্পে তানিয়া একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 10টা বিয়ে বসেছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার পরেও। লোকে বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, কিন্তু বাস্তব সত্য কথা যদি আপনার শুনতে খারাপ লাগে যে এটাই বাস্তব। একটা বাবার যখন একটা কালো মেয়ে হয়, এই কালো মেয়েটা যেমন দিনদার হয়, ফরজগার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, পরপুরুষের সামনে যায় না, ইমান আমান খুব ভালোভাবে জীবন পরিচালনা করে, ওই বাবা ওই কালো মেয়েটাকে, এত ফরজগার দিনদার মেয়েটাকেও বিয়ে দিতে তার অনেক কষ্ট পোয়াতে হয়, অনেক কষ্ট হয়। কিন্তু বেপরদায় চলা, 10-5টা ছেলের সাথে রিলেশন করা, 3টা বিয়ে হওয়া, 2টা বাচ্চার সুন্দরী মেয়েটাকে ওই বাবার বিয়ে দিতে একটুও কষ্ট হয় না। আমরা মুখে বলি নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, আদত কালো মেয়েকে আমরা কেউ ঘরের বউ করতে চাই না। যদি তাই হতো, তাহলে যদি আমরা সুন্দরীর পূজারী নাই হইতাম, তাহলে তৃতীয় লিঙ্গের একটা মানুষ হয়ে 10টা বিয়ে বসতে পারে না। যাই হোক বন্ধুরা, এই গল্পটা আপনার জীবনে এক নতুন বাস্তবতা অ্যাড হবে। আপনি বিশ্বাস করেন যে তানিয়া 10টা বিয়ে করতে গিয়ে আজ এমন একটা জায়গায় ফেসে গেল। আমি এই কারণে ওনার গল্পটা প্রচার করছি, মানুষটা অনেক বিপদে পড়েছে। একদম লাস্টের দিকে এসে এমন একটা বিপদে পড়েছে যে বিপদ থেকে সে না পারে এপারে যেতে, না পারে ওপারে যেতে, মাঝ দরিয়ায় সে সাঁতরাচ্ছে, যার জন্য তার জীবনের করুণ ঘটনাগুলো আমার সাথে শেয়ার করেছে। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত তার এই গল্পটা শুনবেন এবং গল্প শেষে কমেন্টের মাধ্যমে এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তাকে একটা সঠিক পথ দেখিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম তানিয়া আক্তার, আমার বাড়ি রাজধানী ঢাকা। যদিও রাজধানী ঢাকাতে আমরা ভাড়া থাকি, আমি আমার লোকাল ঠিকানাটা নাই বললাম। রাজধানী ঢাকারই কোনো এক জায়গায় আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন তৃতীয় শ্রেণীর ব্যাংক কর্মকর্তা, বেসরকারি ব্যাংক কর্মকর্তা। আমার পরিবারের সদস্য রয়েছে আমি, আমার বাবা মা সহ আমার ছোট 2টা বোন, আমরা টোটাল 3 বোন। যদিও আমাদের পরিবারটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয়ে থাকে এবং আমার বাবা যদিও বেসরকারি ব্যাংকের 3য় শ্রেণীর একজন কর্মকর্তা হয়ে থাকে, তারপরেও বাবা মা দুজনে আমাকে ছোটোবেলায় অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। আমার শৈশবের কোনো চাওয়াই তারা অপূর্ণ রাখে না। আমি ঠিক যখন যেটা চাই আমার বাবা আমাকে সেটাই এনে দেয়। তার বড় কারণ হচ্ছে আমি জন্ম হবার প্রায় 2 বছর পর্যন্ত আমার মায়ের গর্ভে নতুন করে কোনো সন্তান হচ্ছিল না, যার জন্য বাবা মা উভয় আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। আমার শৈশবের দিনগুলো এমনভাবে আস্তে আস্তে করে কাটতে থাকে। তাদের ভালোবাসা পেয়ে 2 বছর পরিপূর্ণ হওয়ার পরে আমার মায়ের গর্ভে আমার আরেকটা বোন হয় এবং সেই বোনটা হওয়ার 1 বছর পরে আমার আরেকটা বোন হয়, দেন আমরা 3 বোন হই। বাবা আমাকে রাজধানী ঢাকার বুকে কোনো এক সুনামধন্য স্কুলে ভর্তি করায়। আমি তখন ওই স্কুলে পড়াশোনা করি। সব কিছু মিলিয়ে আমার দিনগুলো অনেক ভালোই কাটতেছিল। আস্তে আস্তে করে আমি সামনের দিকে অতিবাহিত হচ্ছিলাম, কিন্তু একটা বিষয় আমি সবসময় খুব খেয়াল করে দেখতাম, কেন জানি আমার মা আমার দিকে একটু অপলক দৃষ্টিতে তাকায় থাকতো এবং আমার দিকে তাকিয়ে মাঝে মাঝে মা নীরবে নীরবে চোখের পানিও ফেলতো। আমার বাকি বোনগুলোর দিকে তাকিয়ে আমার মা ঠিক এরকমটা করতো না, কিন্তু আমার দিকে তাকিয়ে কেন জানি মা মাঝে মাঝে কান্না করতো। আমি এটা ঠিক বুঝতে পারতাম না এবং আমি মাকে জিজ্ঞেস করতাম যে মা কী হয়েছে, তুমি আমার দিকে তাকিয়ে এরকম কান্না করো কেন এবং তুমি আমার দিকে তাকিয়ে এরকম আনমনা হয়ে যাও কেন। আমার মা আমাকে সেই সময় পর্যন্ত কোনো কিছু বলতো না। বারবার জিজ্ঞেস করতাম যে মা কী হয়েছে, তুমি আমাকে বলো না। মা আমাকে কোনো সময় কোনো কিছু বলতো না। তবে একটা বিষয় ছোটোবেলা থেকে আমি খুব খেয়াল করে দেখি যে আমার মা কখনো, অনেকে হয় না যে বাচ্চারা খালি গায়ে দৌড়াদৌড়ি করে, বা আমার যতটুকু মনে আছে আমার বুঝ হওয়ার পর থেকে কোনোদিনও মা কারোর সামনে আমার কাপড় খুলতো না এবং সবসময় আমাকে একদম টাকনু পর্যন্ত এরকম ফুল হাতা জামা গায়ে দিয়ে রাখতো। গ্রীষ্ম বর্ষা বা যেরকমই গরম পড়ুক না কেন, ঠিক সেই গরমেও একইভাবে আমার মা আমাকে এরকমভাবে কাপড় দিয়ে ঢেকে রাখতো।
কেন মা এরকম করতো ছোটোবেলায় এটা ঠিক বুঝতাম না। এরকম করে করে একটা পর্যায়ে আমি বড় হই। বড় হবার পরে আমার বাবা সিদ্ধান্ত নিল যে আমাকে স্কুলে ভর্তি করাবে, কিন্তু আমার মা আমাকে স্কুলে ভর্তি করানোর জন্য রাজি হচ্ছিল না। এই নিয়ে বাবা মা দুজনের মাঝে তুমুল ঝগড়া হতে থাকে। বাবা বারবার বলে যে না, আমাকে স্কুলে ভর্তি করাবো, কিন্তু আমার মা আমাকে স্কুলে ভর্তি করাতে দেয় না। এরকম স্বামী স্ত্রী ঠেলাঠেলি করতে গিয়ে আমার প্রথম বৎসরে আমার ভর্তি হই না, এবং সেকেন্ড বৎসরে আমি মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই। এরপরে আমি তখন প্লেতে ভর্তি হই। স্কুল জীবনের ক্লাস 1-এ ভর্তি হওয়ার পরে আমার জীবন তখন শুরু হয়। আমি তখনও বুঝতাম না আমার মা আমাকে স্কুলে যাওয়ার সময় অনেক কিছু শিখিয়ে দিত, অনেক কথা শিখিয়ে দিত। কেন এত কথা আমাকে শিখিয়ে দিত, কেন আমাকে নিয়ে আমার মায়ের এত জল্পনা কল্পনা থাকতো, এই বিষয়গুলো আমি আসলেই বুঝতাম না। স্কুলে যেতাম আসতাম, এমন করে করে শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমি তখন সবেমাত্র ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ আমি যখন পড়ি তখন অন্য মেয়েদের তুলনায় আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার দেখতে শুনতে অনেকটাই বড়, মানে মনে হয় যেন আমি স্কুলে পড়ি, এমন একটা অবস্থা। এবং প্রাইমারি স্কুলের গণ্ডি পার হয়ে আমি যখন হাই স্কুলে ভর্তি হব, ঠিক একইভাবে আমার মা পুনরায় আবারও বাবার সাথে ঝগড়া লেগে গেল যে না, তুমি তোমার ছোট যে 2টা মেয়ে আছে ওই 2টা মেয়েকে পড়াও, বাট আমার এই মেয়েটাকে পড়াতে হবে না। আমি আমার এই মেয়েটাকে সবসময় আমার সাথেই রাখবো। মা আমাকে স্কুলে ভর্তি হতে দেয় না, কিন্তু বাবা মায়ের সাথে ঝগড়া করে যে তুমি এরকম করতে থাকলে তো হবে না, তুমি আমার মেয়েটার স্কুলে ভর্তি করাও। এমন করে বাবা আবারও ঝগড়া করে সেম 1 বৎসর ড্রপ দিয়ে সেকেন্ড বৎসর আমাকে আবারও স্কুলে ভর্তি করায়। ওই স্কুলে আমি পড়াশোনা করতেছি। আমি যখন ক্লাস 6 থেকে 7-এ উঠি তখন আমার ভিতরে একটা ভিন্ন রকম পরিবর্তন আমি বুঝতে পারি। আমি জানি এটা শুনলে অনেকেই হাসবে, কিন্তু এটাই সত্য, আল্লাহ সাক্ষী যে আমি ক্লাস 7-এ যখন পড়ি আমি তখনও জানি না যে আমি তৃতীয় লিঙ্গের একটা মানুষ। আমি এটা বুঝতাম না, এবং এই জিনিসটা আমার মা আমাকে কখনোই বুঝতে দিত না যে আমি তৃতীয় লিঙ্গের কোনো মানুষ। আমাকে আমার মা সবসময় তানিয়া আক্তার নামে একটা মেয়ে হিসাবে আমাদের এই সমাজে পরিচিতি দেয়, এবং আমার এলাকার লোকজন আমাকে তানিয়া আক্তার নামেই চিনে, সবাই জানে আমি মেয়ে। এবং আমার মাথার চুলগুলো অনেক লম্বা লম্বা ছিল, এবং আমার মা কোনো সময় আমার মাথার চুল কাটতো না। অনেক বলতাম যে মা, গরম আসলে আমার খুব কষ্ট হয়, তুমি মাথার চুল কাটো, কিন্তু আমার মা কোনো সময় আমার মাথার চুল কাটতে চাইতো না। এই নিয়ে আমার মায়ের সাথে আমার অনেক মুখ কালাকালি হতো। কিন্তু যখনই ভাই আমি ক্লাস 7-এ পড়ি, ঠিক তখনই আমি আস্তে আস্তে করে অনুভব করতে থাকি এবং অন্য অন্য মেয়েদের তুলনা করতে থাকি। তখন তো আসলে ক্লাস 7-এ পড়ে অনেকটা বড় হয়েছে, অন্য মেয়েদের সাথে বিভিন্ন শারীরিক বিষয় নিয়ে কথাবার্তা বলি, এবং শারীরিক বিষয় নিয়ে কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে আমি আসলে তৃতীয় লিঙ্গের একটা মানুষ। এই জিনিসটা যখন আমি বুঝতে পারি, আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়ে। আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, এবং একটা পর্যায়ে আমি ঘরে বসে বসে কান্নাকাটি করতে থাকি, এবং কান্নাকাটির এই মাত্রা দেখে আমার মা তখন কিছুটা ডাউট করে ফেলে, কিছুটা সন্দেহ করে ফেলে যে আমার জীবনে কিছু একটা ঘটেছে। আমার মা এই নিয়ে আমার সাথে সন্দেহ করতে থাকে, আমাকে বলে কী হয়েছে আমাকে বলতো। আমি তখন মাকে কোনো কিছুই বলি না, এবং একটা পর্যায়ে আমি হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম। আমাকে আমাদের স্কুলের অনেক ছেলেরাই পছন্দ করতো, তার কারণ হচ্ছে আমি দেখতে শুনতে অনেকটা ভালো ছিলাম। আমার শরীরের গঠন অনেক, মানে আমাকে অনেকেই বলতো যে আমি নাকি দেখতে, বাংলাদেশে ওই সময় সুপারহিট নায়িকা ছিল পপি, অনেকেই বলতো আমার বডি ফিগার নাকি দেখতে একেবারে পপির মতো, আমার চেহারাটা অনেকটা নাকি পপির মতো ছিল। এই জন্য আমার স্কুলের অনেক মেয়েরা, অনেক ছেলেরা দুষ্টামি করে আমাকে নায়িকা পপি বলে ডাকতো। তো আমি হঠাৎ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিই, এবং আমি বাড়ির মধ্যেই থাকি। মা আমাকে বারবার বলে যে তুই স্কুলে যাস না কেন, কী হয়েছে? আমি কোনো কিছুই বলি না, এবং ওই পর্যায়ে আমি তখন ঘরবন্দি হয়ে পড়ি, মানে ঘরের দরজা খুলি না, সারাক্ষণ ঘরের ভিতর বসেই কান্নাকাটি করতে থাকি, এবং অনেকটা ডিপ্রেশনে পড়ে যাই। এরকম পরিস্থিতি দেখার পরে আম্মা তখন কিছুটা ডাউট করে আমাকে জিজ্ঞেস করে যে তানিয়া, তুই আম্মার কাছে বল না কী হয়েছে, তোর কি কোনো সমস্যা? আমি বললাম মা, তুমি আমার নাম তানিয়া রাখলা কেন? মা আমাকে বলে কেন, আমার নামের সাথে মিল রেখে তোর নাম তানিয়া রেখেছি। আমি বললাম তুমি আমার নাম তানিয়া না রেখে তারেকও তো রাখতে পারতা। এটা বলার পরে মা তখন আমার দিকে তাকিয়ে আমার মুখটা চেপে ধরে বলে কী হয়েছে তোর বলতো? আমি বললাম মা, আমি কি মেয়ে? মা আমাকে বলে এরকম করে বলতেছিস কেন, কী হয়েছে মা? আমি পুনরায় আবার জিজ্ঞেস করলাম মা, আমি কি ছেলে? আমার মা তখন চোখের পানি ঝরিয়ে বলে না, তুই ছেলেও না, না তুই মেয়েও না। আমি বললাম আমি যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, এটা তুমি আমাকে এতদিন বলোনি কেন? কেন বলোনি আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ? মা তখন আমাকে বলে মা রে, আমি তোরে কখনো তৃতীয় লিঙ্গের মানুষ ভাবি না, আমি ভাবি তুই আমার মেয়ের সন্তান, এজন্য আমি কখনো তোর মাথার চুল কাটতাম না, আমি সবার সামনে তোকে ঢাকনা দিয়ে রাখতাম, কোথাও তোর কাপড় খুলতে দিতাম না, আমি তোকে খুব পর্দা পরশিকতায় জীবন কাটাতাম। এটা সত্যি যে মা আমাকে ছোটোবেলা থেকে অনেক পর্দা করাতো, নামাজ পড়াতো, এবং ইসলামের অনেক রীতিনীতি মা আমাকে শেখাতো। খুব ভয় নিয়ে মা তখন আমাকে জিজ্ঞেস করে যে তানিয়া, তুই যে তৃতীয় লিঙ্গের মানুষ, এটা কি তুই তোর স্কুলের মেয়েদেরকে বলে দিয়েছিস, বা স্কুলের কোনো শিক্ষক বা কোনো ছাত্রকে বলছিস? আমি বললাম না, আমি কাউকেই বলি নাই।
মা আমাকে বলে, তুই বুঝলি কী করে? আমি বললাম, যেভাবেই বুঝছি আমি বুঝতে পারছি। আম্মু তখন আমাকে বলে, মারি তুই মন খারাপ করিস না, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। আমি তখন বললাম, মা সব রোগ তো ভালো হয়, কিন্তু আমার যে রোগটা, আমার এই রোগটা কি ভালো হবে? আমার মা বলে, অবশ্যই ভালো হবে। তোর রোগ ভালো হবে না এটা কে বলছে? এই রোগটা ভালো করার জন্যই তো আম্মা এত পরিশ্রম করতেছে। আসলে কিন্তু আমার মা অনেক পরিশ্রম করতো। পরিশ্রম করতে গিয়ে আমার মা অনেক ধরনের হাতের কাজ জানতো। যেমন অনেক কাঁথা বানাইতে পারতো, মানে ওই যে কাঁথা, অনেক ধরনের কাঁথা আমার মা তৈরি করতো। এবং গ্রামের সহ বিভিন্ন জায়গায় আমার মা অনলাইনে কাঁথা বিক্রি করতো, বা অনেকের কাছে আমার মা কাঁথা পাঠাইতো। এই নিয়ে আমার আত্মীয় স্বজন অনেকে আমার মায়ের কাছ থেকে কাঁথা কিনতো, নকশি কাঁথা যেগুলোকে বলে, এগুলো আর কি। তো আমার মা এগুলো খুব ভালো ফুল আর্ট করতে পারতো, এই ধরনের কাজ করতো। এবং আমি দেখতাম যে দিন রাত মিলে আমার মা এই ধরনের পরিশ্রম করতো। তাই আমি তখন বলি যে, মা তুমি কি বলো? এটা তো আমার জন্ম থেকেই একটা রোগ, এবং এই রোগটা তো ভালো হয় না, এটা তো ভালো হওয়ার মতো কোনো রোগও না। আমার মা বলে, মারে সব কিছু ভালো হয়, আল্লাহ তাআলা চাইলে এটাকেও ভালো করে দিতে পারবে। আমি তখন বললাম, কীভাবে? মা আমাকে বলে, তোকে এই সময় একদিন বলে দিবে। তারপর আমার সাথে আমি এই নিয়ে কথাবার্তা বলতাম না, আমি ঘরের মধ্যে বন্দী হয়ে পড়ি। পরে মা আমাকে যত স্কুলে যেতে বলে, একটা পর্যায়ে খুব রাগারাগি করে বলে, তুই স্কুলে যাবে, নাহলে আমি তোর গায়ে হাত তুলবো। আমি বলতেছি, মা আমি একটা শর্তে স্কুলে যেতে পারি, তুমি যদি স্কুলে গিয়ে সবাইকে বলে দাও আমি তৃতীয় লিঙ্গের একটা মানুষ, তাহলে আমি স্কুলে যাব, অন্যথা আমি স্কুলে যাব না। আমার মা তখন কান্না করে বলে, মারে এই কথা তুই কেন বলতেছিস? আমি বললাম, প্রাইমারি স্কুলে ভর্তি করাতে তুমি আমাকে দাওনি, হাই স্কুলে ভর্তি হতে তুমি আমাকে দাওনি, তাহলে এখন তুমি আমাকে স্কুলে যাওয়ার জন্য কেন এরকম প্যারা দিচ্ছ? আমি স্কুলে যাব না। এবং এক পর্যায়ে আমি আসলেই স্কুলে আর যাচ্ছি না। স্কুলে না গিয়ে আমি বাড়ির মধ্যে বসে বসে এক ভিন্ন জগতের মানুষ হয়ে যাচ্ছি। মনের ভিতর তখন একটু 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 করে কষ্ট কাজ করতে শুরু করে। আমার মাও কিন্তু দেখতে অনেক রূপবতী ছিল, অনেক সুন্দরী ছিল। এভাবে সময়গুলো কাটতেছে। আমার মা কখনো আমাকে গ্রামের বাড়িতে বেড়াতে নিয়ে যেত না, আমাকে সবসময় ঢাকা রেখে যেত। কখনোই কোনো গ্রামের বাড়িতে মা আমাকে নিত না। ছোটোবেলা থেকে আমার যতটুকু মনে আছে, আমার যতটুকু স্মৃতি মনে আছে, সেই স্মৃতিতে কোনো দিনও মা ভুলেও আমাকে গ্রামে নিত না, সবসময় আমাকে ঢাকায় রাখতো, ঢাকার বাইরে আমাকে যেতে দিত না। তো কেন আমার মা আমাকে এভাবে হাইড করে রাখতো? আমাকে নিয়ে আমার মায়ের কী এমন সন্দেহ ছিল, কী এমন কল্পনা ছিল, এই বিষয়গুলো কোনো কিছুই আমি সে সময় বুঝতাম না। কিন্তু এখন সব কিছু আমি হারে হারে বুঝতে পারছি। আমার বান্ধবীরা অনেকেই তখন আমার বাসায় আসতো, বন্ধুরা আসতো, কী ব্যাপারে স্কুলে যাস না কেন, তোর কী হয়েছে, স্কুলে যাবি না? ওরা এইভাবে আমাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুব চেষ্টা করতো, কিন্তু আমি আর স্কুলে যেতাম না। বাবা মা দুজনের আদেশে, কারো আদেশে আমি মানলাম না। আমি স্কুলে না গিয়ে ঘরের ভিতরে ঘরবন্দি একটা মেয়ে হয়ে গেলাম। এমনভাবেই দিন রাতগুলো কাটতেছে। আমার জীবন থেকে প্রায় 2টা বছর কেটে যায়, এবং 2 বছর আমি দেখতেছি আমার মা প্রচুর টাকা জমাচ্ছে। আমি জিজ্ঞেস করি যে, মা সত্যি করে বলো, তুমি এত টাকা কেন জমাও? এত টাকা জমিয়ে রাখার কারণটা কি? আমার মা তখন আমাকে বলে, মারে আমি শুনেছিলাম বিদেশে নিলে নাকি এটার একটা সার্জারি করা হয়, এটার একটা অপারেশন করা হয়, এবং ওই সার্জারি আর অপারেশন করলে নাকি একটা হিজড়া মেয়ে বা একটা তৃতীয় লিঙ্গের মানুষ চাইলেই একটা মেয়ে হতে পারে, মেয়েতে তাকে রূপান্তরিত করা যায়। এজন্য আম্মু টাকা জমাচ্ছি, আমার কাছে যদি সেরকম টাকা হয়ে যায়, ওরকম টাকা হলে আমি তোকে বিয়ে দিব, এবং আমি তোকে বিয়ে দেওয়ার পরে এরপরে তুই সংসার করবি। মা আমার মা আমাকে এগুলো বলতো। আমি তখন খুব হাসতাম যে, মা তৃতীয় লিঙ্গের মেয়ে, আমি সংসার করব কীভাবে? তৃতীয় লিঙ্গের মেয়েরা কি কখনো সংসার করে? ওদের তো কখনো সংসার হয় না গো মা। এই নিয়ে আমার আম্মু অলওয়েজই আমার সাথে কথাবার্তা বলতে থাকে, আমাকে অনেক বোঝায়, অনেকভাবে মা আমাকে বোঝায়। একটা সময় আমার ভিতর হঠাৎ করে কেমন জানি এক ধরনের একটা খারাপ কাজ শুরু করতে বসে আর কি। এবং এই কাজটা কেন বলি, আমি একটা বিষয় খুব খেয়াল করে দেখতাম, আমার মাও কেমন জানি এভাবে নকশি কাঁথা বানিয়ে টাকা জোগাড় করে আমাকে সার্জারি করার মতো টাকা আমার আম্মার কখনোই হবে না। এবং আমার মা একটা সময় খারাপ পথে যেতেও শুরু করে। যেহেতু তিনি আমার জন্মদাতা মা, আমি এই বিষয়গুলো ডিটেলসে বলতে চাই না। এবং যখন আমি দেখলাম যে আমার জন্য মা তার সবচেয়ে মূল্যবান সম্পদটা সেল করতে যাচ্ছে, তখন আমি আর সহ্য করতে পারলাম না। সহ্য করতে না পেরে, এবং এই নিয়ে আমার মা আমার বোনদের সাথে, আমার বাবার সাথে তুমুল পরিমাণে ঝগড়া করতো। অলওয়েজই আমার বাবা আমার মাকে মারতো যে, তুমি কেন এর নিয়ে এরকম করো, ওরে তুমি দিয়ে দাও, ওদের তো তৃতীয় লিঙ্গের সংস্থা আছে, ওইখানে সংস্থা লোকদের কাছে দিয়ে দাও, ওদের কাছেও চলে যাবে, ওইখানেও থাকবে, তুমি ওখানে এরকম বন্দি করে রাখতেছো কেন? ও তো আমাদের সাথে থাকতে চায় না, ও যদি আমাদের সাথে থাকতে না চায় তাহলে তারা আমরা জোর করে রাখবো কেমন করে? তুমি তাকে দিয়ে দাও, তুমি দিয়ে দাও। এই বলে আমার বাবা অলওয়েজই আমার আম্মুর সাথে ঝগড়া করতো। আম্মু সবসময় আব্বাকে বলতো, তুমি এরকম করো না, এটাও তো আমার মেয়ে, বাকি 2টাও তো আমার মেয়ে তো এরাও, আমি তো কখনো কাউকে আলাদা চোখে দেখি নাই। আমার বাবা বলে, তুমি আলাদা চোখে না দেখে কি করবা? কিন্তু আল্লাহ তো তাকে সম্পূর্ণ আলাদাভাবেই দুনিয়াতে পাঠাইছে।
যাই হোক, এরপরেও এই নিয়ে আমার আব্বার সাথে আমার ঝগড়া হতো এবং আমার যে বোনটা ছিল, আমার বোনগুলো আমার আম্মুর সাথে খুব ঝগড়া করতো। আশ্চর্য বিষয় হচ্ছে এইটা, আমার মা আমার বোনগুলোকে সবসময় বলতো যে তুই কখনও কোনো দিনও এই মেয়ের ব্যাপারে কোনো কিছু বলিস না। আমার বোনগুলোকে আমার মা ডিটেলসে আমার বিষয়ে বলতো না। এমন করে সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে দেখলাম যে আমার মা আমার জন্য, আমার বাবা এবং আমার বোন তাদের কাছে সম্পূর্ণভাবে কালারিং হয়ে যাচ্ছে এবং তারা আমার মায়ের গায়ে শেষ পর্যন্ত, আমার বাবা আমার মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, আমাকে নিয়ে বিভিন্ন খারাপ কথা বলে, আমাকে গালাগালি করে। এত দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝে এই পরিবারে তো আর থাকা যায় না। একদিন গুটগুটে রাতের অন্ধকারে আমি চলে গেলাম অচেনার উদ্দেশ্যে। অচেনার উদ্দেশ্যে বলতে এর আগেও আমি কয়েকটা হিজলা সংস্থার সাথে কথাবার্তা বলি, হিজড়ার সাথে। তারা আমাকে বলল যে তাদের সংস্থাতে আমাকে নিয়ে যাবে এবং তাদের ওইখানে আমাকে নিয়ে যাবে। মানে তাদের সাথে একটু রেখে কথা হয়েছে। আমি বলছি যে আমার একটা ফ্রেন্ড আছে এরকম, আমার সাথে লোকেশান চাইছিল। আমি বললাম লোকেশান দিব, তখন তাদের লোকেশানটা আমি নিলাম। নেওয়ার পরে একদিন রাতের অন্ধকারে আমি বাড়ি থেকে পালায়া যাই, বাড়ি থেকে চলে যাই এবং বাড়ি থেকে চলিয়ে তখন খুব অন্ধকার, মানে অনেক অন্ধকার রাত। তো সিটির মধ্যে আমার থাকার মতো কোনো জায়গা নেই, আমি কোনো বান্ধবীর বাড়িতেও যাব না। মানে আমার ভিতরে ভয়টা কাজ করে যে কোনোদিনও যাতে আমার কোনো বন্ধু বান্ধব না জানতে পারে যে আমি তৃতীয় লিঙ্গের একটা মানুষ, এটা যাতে কেউ কখনোই বুঝতে না পারে। এজন্য আমি তখন রাস্তার মধ্যে হাঁটতে থাকি। সর্বশেষ আমার কাছে কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে আমি একটা হোটেল ভাড়া করি। ভাই, যে হোটেলটা আমি ভাড়া করি এবং ওই হোটেলে আমি উঠি, বিশ্বাস করবেন না, রাতের বেলায় মনে হয় যেন হোটেলটা ভেঙে ফেলবে। হোটেলের দরজায় এমনভাবে মানুষ ধাক্কাধাক্কি করতেছে। একটা পর্যায়ে রিসিপশন থেকে আমাকে ফোন করা হয়, আমার হোটেলের রুমে যে টেলিফোন ছিল ওটাতে কল করা হয়, করে আমাকে বলে যে ম্যাডাম দরজাটা খোলেন, আইনের লোক আসছে, প্রশাসনের লোক আসছে, আপনার সাথে কথা বলবে, এরকম করে বলে। কিন্তু হোটেলের রুম থেকে বাইরে দেখার জন্য যেই ছোটো গ্লাসটা, ওই গ্লাস দিয়ে আমি দেখলাম যে আসলে বাইরে কোনো প্রশাসনের লোক নাই, কোনো প্রশাসনের লোক বাইরে নাই। কিছু উশৃঙ্খল ছেলে ফেলে দাঁড়িয়ে আছে, কারো হাতে সিগারেট, এরকম সেরকম। আমি তখন রিসেপশনে জানাই দিলাম যে না, আমি গেট খুলবো না, আপনারা যদি পারেন গেট ভেঙে ফেলেন। অনেক ধাক্কাধাক্কির পরে একটা পর্যায়ে তারা গেট খুললো না, তারা চলে গেল। মানে আমি গেট খুললাম না, দেন তারা চলে গেল। সকালবেলা হোটেলের ওই ম্যানেজার এসে আমার সাথে খুব দুর্ব্যবহার করলো। আপনাকে রাতের বেলায় এতভাবে বললাম গেট খোলেন, গেট খোলেন, আপনি গেট খুললেন না কেন? প্রশাসনের লোক আসছিল সিভিল বেশে। আমি বললাম বুঝছি তো ওরা কোন প্রশাসনের লোক। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি যখন দিনের বেলা ওদের কাছে চলে গেলাম, আমি কিন্তু আমার মোবাইল ফোনটাও নিয়ে আসি নাই, বাসায় মোবাইল ফোনটাও রেখে আসছি, যাতে আমার মা কোনোভাবে আমাকে ট্রেস করতে না পারে, আমাকে ধরতে না পারে। এই জন্য বাসায় মোবাইলটা রেখে দেন। আমি তখন তাদের সংস্থার মধ্যে গেলাম এবং যখন আমি সর্বপ্রথম তাদের ওখানে যাই, আপনি বিশ্বাস করবেন না, এরা আমাকে দেখার পর অবাক হয়ে যায়। এরা নিজেরাও বিশ্বাস করে না যে আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। অনেকে আমার বিভিন্ন জায়গায় চেক করে এবং করে তারা বুঝতে পারে যে না, হ্যাঁ আমি তৃতীয় লিঙ্গেরই একটা মানুষ। আমাকে তখন ওই তৃতীয় লিঙ্গের সংস্থার সাথে নিয়ে যায়। আমি তখন সেখানকার যিনি আমাদের বড় মা ছিল, আমি বড় মাকে বললাম যে বড় মা, আমাকে তোমরা হঠাৎ করে কোনো কাজে নিও না, কারণ আমার বাবা মা আমাকে হয়তো খুঁজবে এবং তারা পেলে হয়তো আমার ক্ষতি করবে। তিনি আমাকে বলে না, সমস্যা নাই, তুই কাজে যখন খুশি তখনই যাবি, এখন থেকে তুই এভাবেই থাক, তুই কোনো চিন্তা করিস না। তো আমি তখন ওদের হিজড়াদের যেই সংস্থা ছিল বা থাকার যে জায়গা ছিল, সেখানে আমি তখন থাকতে শুরু করি এবং আমার ভিতর তখন একটা সময় মনে হলো যে ওরা কিন্তু অনেক টাকা ইনকাম করতো, হিজড়ায় যারা ছিল তারা অনেক টাকা ইনকাম করতো এবং আমার ভিতর একটা সময় মনে হলো যে আমিও অনেক বেশি টাকা ইনকাম করব এবং আমার ওই স্বপ্ন পূরণ করব। যে মা আমাকে নিয়ে স্বপ্ন দেখেছিল যে আমার একটা সংসার হবে, আমি একদিন বিয়ে করব, আমার মায়ের তো একটা স্বপ্ন ছিল, আমি মায়ের এই স্বপ্নটা পূরণ করব, যার জন্য আমি বিয়ে বসবো এবং আমি এটা সার্জারি করব, সার্জারি করে আমি বিয়ে করব বা এরকম একটা সংসার করব, বা যে ছেলেকে বিয়ে করবো তাকে আমি বলবো সে যদি আমাকে, আমি তো দেখতে শুনতে ভালো, হয়তো সে আমাকে নিয়ে সংসার করতেও পারে। এরকম একটা চিন্তাভাবনা তখন আমার মাথায় কাজ করে। সেই চিন্তাভাবনা থেকে তখন আমি ওনাদের সাথে বিভিন্ন জায়গায় যেতাম, চাঁদা উঠাইতাম এবং আমি সবসময় মাস্ক পরিধান করতাম, মানে মাস্ক পরে রাখতাম মুখের মধ্যে, যাতে আমাকে কেউ চিনতে না পারে। একটা সদ্য বেশ নিয়ে থাকতাম। এমন করে আমি আস্তে 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 করে অলওয়েজে ওদের বিভিন্ন সংস্থায় যাইতাম, ওদের বিভিন্ন লোকজনের কাছে যাইতাম, টাকা পয়সা উঠাইতাম, চাঁদা উঠাইতাম। মোটামুটি সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং সেই সুবাদে আস্তে আস্তে করে দিনগুলো কাটতেছে। আমি টাকা জমাছিলাম, দীর্ঘ প্রায় 1 বছর কেটে গেল। আমি কিন্তু ওই 1 বছরের ভিতরে একটাবারের জন্য আমার পরিবারের সাথে কোনো রকমের যোগাযোগ করি নাই। আমার মা, আমার বাবা বা আমার যে 2টা বোন আছে তাদের সাথে কোনো রকমের যোগাযোগ করি নাই, কারণ আমি জানি তাদের সাথে যোগাযোগ করে লাভটা কি, আমার তো কোনো লাভই হবে না। উল্টা তারা আমাকে নিয়ে আরও টেনশন করবে, খারাপভাবে তারা চিন্তা ভাবনা করবে, আমাদের জন্য তাদের সবার ঘুম হারাম হবে, মানে আমার জন্য। সো এটার কোনো প্রয়োজন নাই, আমি যেমন করে পারি এমন করে আমার জীবনটা আমি কাটাই দিব। এই চিন্তা ভাবনাটা তখন আমার মাথায় খুব ডিপলি কাজ করতেছে।
1 বছর আমি ওদের লাইনে ছিলাম, কিন্তু 1 বছর ওদের লাইনে থেকে আমি দেখলাম যে পরিমাণে টাকা আমি ইনকাম করেছি, আমি যদি এটা চার্জারি করতে যাই দেখা যায় আমার আরও 50 থেকে 60 বছর লাগবে এই টাকা কালেকশন করতে। যে একটা অ্যামাউন্ট আমাকে খরচ করতে হবে এটার কাজ করানোর জন্য, সেই অ্যামাউন্ট আমার এত পরিমাণে টাকা লাগবে। 1 বছর ওদের লাইনে কাজ করার পরে চিন্তা করলাম যে না, আমি তো আসলে ওভাবে পারবো না, বা ওভাবে তো আমার হবে না। মানে এটা মেমোরিতে চলে আসছে, এইভাবে যদি আমি কিছু করে টাকা সঞ্চয় করি, ওই সঞ্চিত টাকা দিয়ে আমি আমার চিকিৎসাটা করতে পারবো না। সো আমাকে একটু অন্য লাইনে যেতে হবে। তো ওইখানে কিছু হিজড়া মেয়েরা আছে যারা হচ্ছে অন্য লাইন বলতে তারা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন প্রবাসী ছেলেদেরকে টার্গেট করে এবং তাদের সাথে রিলেশন তৈরি করে, বিভিন্নভাবে রিলেশন তৈরি করে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের টাকা পয়সা নিয়ে যায়। আমার মাথায় তখন হঠাৎ করে এই আইডিয়াটা চলে আসছে যে এই আইডিয়াটা আমি অ্যাপ্লাই করব এবং আমি বিভিন্ন প্রবাসী ছেলেদের সাথে রিলেশন করব এবং রিলেশন করে তাদের কাছ থেকে আমি টাকা পয়সা নেওয়ার জন্য চেষ্টা করব। এরকম একটা বিষয় তখন আমার মাথায় কাজ করলো। তো আমি প্রথমত চিন্তা করলাম যে আমি হিজড়ার এই দলে থাকবো না, কারণ হিজড়াদের এই দলে যদি আমি থাকি তাহলে দেখা যায় যে আমি আমার সাকসেস হতে পারবো না। অন্য মেয়েরা যারা এগুলো করে এরা হিজড়াদের দল থেকে আলাদা কোনোভাবে থাকে, আলাদা কোনো বাসা নিয়ে থাকে বা ফ্ল্যাট নিয়ে থাকে, মেয়ে পরিচয় দিয়ে তারপরে তারা এই ধরনের কাজগুলো করে। তো আমি যদি এই ফ্ল্যাটের মধ্যে থাকি, সব মেয়েদের সাথে থাকি, হিজড়াদের সাথে থাকি, তাহলে তো আমি এটা করতে পারবো না। এই বলে আমি তখন ওই যে ওদের একটা সংস্থা ছিল ওই আম্মার এখান থেকে আমি তখন পালায়া যাই, এবং পালিয়ে গিয়ে আমি তখন অন্যত্রে একটা বাসা ভাড়া করি এবং সেই বাসা ভাড়া করে আমি তখন ওই বাসায় থাকতেছি এবং সুন্দর একটা মোবাইল ফোন আমার কাছে আগ থেকেই ছিল, আমি কিনেছি। ওই মোবাইল ফোনের মাধ্যমে আমি তখন ফেসবুক ইউজ করি। ফেসবুকটা তখন অত বেশি একদম পুরনো না, প্রায় নতুনে আসছিল। পরে ওখানে ফেসবুকে লাইভের একটা অপশন ছিল, লাইভ করা যেত। তা আমি তখন ফেসবুকে লাইভে যাই এবং ফেসবুকে লাইভে যাওয়ার পরে বিভিন্ন রকমের অনেক সুন্দর করে সাজুগুজু করে লাইভে যাই এবং আমার কণ্ঠটাও মোটামুটি প্রায় অনেকটাই মেয়েদের মতো। তা আমি লাইভে যাওয়ার পরে খুব সুন্দর করে কথাবার্তা বলি, তখন দেখি প্রচুর পরিমাণের ছেলেরা আমাকে প্রপোজাল দিতে থাকে মেসেঞ্জারে, অনেক ছেলেরা, এবং তাদের মাঝে প্রায় 90% হচ্ছে প্রবাসীরা। প্রবাসী 90% ছেলেরাই আমাকে প্রপোজাল দেয়, আমাকে ভালোবাসবে বা আমাকে বিয়ে করতে চায়, অনেকে অনেকভাবে আমার সাথে রিলেশন করতে চায়। পরে আমি 1-2টার সাথে কথা বলি, তা 1-2টার সাথে কথা বলার পরে কিছু টাকা নেওয়ার জন্য চেষ্টা করি, বাট ওভাবে প্রবাসীরাও হুটহাট করে অত বেশি টাকা দিয়ে দেয় না। রিলেশন করে টাকা নিতে একটু সময় লাগে আর কি। তা আমি তখন এটাও পারতেছিলাম না। তো এরকম করে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে যায়। 1-1.5 মাস পরে একদিন আমি আমার বাসা থেকে বের হয়েছিলাম। হ্যাঁ, ওই প্রবাসীদের সাথে সেটিং করে যে টাকা ইনকাম করা যায় ওই টাকা দিয়েও মোটামুটি চলা যায় না যে তা না, কিন্তু আমার ওই অপারেশনটা করার জন্য যে টাকা লাগবে ওই টাকা আসলে আরও অনেক বেশি টাকা লাগবে। তো একদিন হলো কি, আমি আমাদের পাশের আমাদের ফ্ল্যাটের নিচে একটা দোকান আছে, ওই দোকানে ডিমের জন্য গিয়েছিলাম দুপুরবেলা। তো দোকানে প্রচুর কাস্টমার, দুপুরবেলা তো ওখানে একটা গার্মেন্টস ছিল, গার্মেন্টস ছুটি হয়েছে, এই জন্য একটাই মুদির দোকান, ওখান থেকে গার্মেন্টসের মেয়েরা ছেলেরা এটা ওটা নিয়ে যাচ্ছে, আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি। তো আমি ওই দিন কেন জানি ভুল করে আমার মাস্কটা নিতে খেয়াল ছিল না, মাস্ক পরেই নাই, নর্মালি গিয়েছি। ওভাবে যাওয়ার পরে গাড়ি থেকে প্রাইভেট কার থেকে একজন ভদ্রলোক আমাকে ফলো করছে। উনি আমাকে খেয়াল করছে, করার পরে আমাকে তখন তিনি আমার কাছে আসছে, এসে পাশে দাঁড়ায় আছে। আমি ওনাকে দেখার পর একটু নিচে একটু দূরে দাঁড়ালাম, নিচের দিকে তাকায় আছে। আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা ছিল এবং চুল আমার পায়ের মধ্যে পড়তো, এমন একটা অবস্থা, এবং চুলগুলো আমি ছেড়ে দিয়ে রাখছি। পরে তিনি তখন করলো কি, আমার চুলের দিকে তাকায় আছে, বাতাসে আমার চুলগুলো নড়াচড়া করতেছে, এলোমেলো হয়ে যাচ্ছে। উনি তখন আমাকে বলে, আপনি চুলটা বাঁধেন, তা না হলে চুলের গিট্টি লেগে যাবে, পরে আর গিট্টি খুলতে পারবেন না। আমি তখন বলি, আপনাকে কে বলছে আমার চুলের দিকে তাকানোর জন্য? পরে বলতেছে, ও আচ্ছা সরি, কিছু মনে করবেন না, আপনি কি এই বিল্ডিংয়ে থাকেন? আমি বললাম যে না, আপনি আমার বিল্ডিং জেনে কী করবেন? পরে আমাকে বলে, যে গার্মেন্টসটা দেখতে পাচ্ছেন, এই গার্মেন্টসের আমার 70% শেয়ার, 70% মালিক আমি, আমার নাম হচ্ছে রনি খান। আমি তখন বললাম যে আপনার নাম রনি খান, আর রনি খানও গাড়ি দিয়ে আমি কী করবো, এবং এই গার্মেন্টসের 70% না 100% মালিক আপনি, তাতে কি? পরে আমাকে বলে, কিছু মনে করবেন না, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, একটু কথা বলতে চাচ্ছিলাম, কন্ট্রাক্ট নাম্বারটা দেওয়া যাবে? পরে তিনি যখন বললো যে উনি গার্মেন্টসের 70% মালিক এবং যে গাড়ি থেকে নেমে আসছে গাড়িটাও মোটামুটি একটু লাক্সারি টাইপের, পরে আমি চিন্তা করলাম তাহলে ফোন নাম্বার দিলে তো খুব একটা সমস্যা না, কারণ আমি তো এরকম পার্সনদেরকেই খুঁজি। পরে আমি ওনাকে বললাম যে ঠিক আছে, আপনার নাম্বার নিয়ে যান, কিন্তু আমাকে ফোন দিতে পারবে না খুব বেশি। বলো আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আর ডিমও নিলাম না, ডিম না নিয়ে আমি রুমে চলে গেছি। এবং রুমে যাওয়ার পরে 5 মিনিট পরে উনি কল দিয়েছে। কল দেওয়ার পর আমি রিসিভ করলাম। পরে বলে, আপনার নাম কি? বলো, আমার নাম তানিয়া। বলে, ও তানিয়া, ভালো আছেন?
আমি জি ভালো আছি। পরে আমাকে বলে আপনি কী করেন? আমি বললাম যে আমি তো পড়াশোনা করতাম, এখন পড়াশোনা করি না, ছেড়ে দিছি। পড়াশোনা করতে গেলে ছেলেরা অনেক ডিস্টার্ব করে, উঠাই নিয়ে যাবো এই সেই বলে, এই জন্য রিলেশন আমি তো করি না, যার জন্য পড়াশোনা করতেছি না। পরে উনি আমাকে বলে তো ছেলেরা তো আপনাকে ডিস্টার্ব করবে, কারণ আপনি দেখতে শুনতে এত সুন্দরী একটা মেয়ে, আপনাকে ডিস্টার্ব করবে না তো কাকে করবে? এরকম করে করে এই ভদ্রলোক আমার সাথে আস্তে আস্তে করে আলোচনা করতে থাকে, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। অনেকদিন তার সাথে কথাবার্তা বলার পরে একটা পর্যায়ে আমি বললাম যে আসলে আপনি কী চান? উনি বলে আমি তোমার সাথে রিলেশন করতে চাই। আমি বললাম আপনি যে আমার সাথে রিলেশন করবেন আমার বিষয়ে জানেন? উনি বলে না, তুমি বলো। আমি বললাম আমার বিষয়ে সর্বপ্রথম হচ্ছে আমি ফ্যামিলি থেকে আলাদা থাকি, কারণ আমার বাবা আমাকে ছোটো বয়সে বিয়ে দিতে চাইছিল এবং আমি বিয়ে বসবো না, আমার বিয়ে বসতে ভালো লাগে না, যার জন্য আমি বাবার ওখান থেকে পালিয়ে যাই। এবং বাবার এখান থেকে পালিয়ে যাওয়ার পরে আমি এখন বর্তমানে একটা বাসা ভাড়া নিয়েছি, সেই বাসায় আমি থাকি। আমার ভাইয়া বিদেশ থাকে, তিনি টাকা দেয় এবং 3,000 টাকা আমি চলাফেরা করি। আর আমি পাশাপাশি কোনো একটা জবের জন্য ট্রাই করতেছি। উনি তখন আমাকে বলে বাড়ি তুমি যদি চাও আমার গার্মেন্টসে তোমাকে আমি খুব বড় একটা পোস্টে জব দিতে পারি। আমি বললাম আপনি কেমন ছোটো লোকে আবার দেখলেন তো, আপনি আপনার গার্লফ্রেন্ডকে আপনার গার্মেন্টসে চাকরি দিতে চান, আপনার মতো ছেলের সাথে আমি রিলেশন করব? এই বলে আমি তখন লাইনটি কেটে দিয়েছি। এই বেটা আমাকে সারাটা রাত কল দিয়েছে। সকালবেলা কলটা রিসিভ করার সাথে সাথে উনি কান্না করতেছে, কান্না করে বলতেছে আমি তোমার বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি, একটাবার এসে আমার সাথে একটাবার দেখা করো, আমি মারা যাব। এই লোক যে এত ইমোশনাল, মানে দেখলে শুনলে মনে হয় যেন হাবুগুড়ি একটা বেটা, লম্বা চূড়া সাজতে এত পরিমাণের, কিন্তু এই লোকে আমার সাথে যে কয়েকটা দিন কথা বলে এত ইমোশনাল হয়ে যাবে আমি টোটালি বুঝতে পারিনি। পরে বাসার নিচে যাওয়াতে সে অনেকগুলো লোকের সামনে আমার পা ধরে কান্না করতে শুরু করে। একটা পর্যায়ে আমি বললাম আপনি আমার পা ছাড়েন, একটু দূরে গিয়ে কথা বলেন। পরে বলে যে প্লিজ তুমি আমার গাড়িতে উঠো, একটু উঠো, এরকম করে খুব রিকোয়েস্ট করে একটা পর্যায়ে ওনার গাড়িতে উঠি। সকালবেলা ওই সময় রেস্টুরেন্টগুলো খোলে নাই, উনি আমাকে একটা পার্কে নিয়ে যায়। পার্কে আমার পাশে বসে একদম কান্না করতেছে ছোটো বাচ্চার মতো। আমি আপনি কান্না করতেছেন কেন? পরে আমাকে বলে তানিয়া আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম তো আপনার এত বয়স হয়েছে আপনি বিয়ে করেন নাই? বলে হ্যাঁ আমি বিয়ে করছি, আমি তোমাকে মিথ্যে বলবো না, আমার 2টা সন্তানও আছে, কিন্তু তোমাকে আমার খুব ভালো লেগেছে এবং আমি তোমাকে আমার ওয়াইফের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। আমি বললাম বাড়ি যাকে বিয়ে করলেন, 2টা বাচ্চার মা বানাইলেন, তারে ভালোবাসতে পারেন নাই, আমারে আপনি এত ভালোবেসে ফেলাইছেন? তা আমারে বলতেছে যে দেখো তানিয়া প্লিজ তোমার কাছে 2টো অনুরোধ করতেছি, তুমি এরকমভাবে বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই আমি বললাম কেমন ভালোবাসেন আমাকে? ওনার হাতে একটা স্বর্ণের ব্রেসলাইট ছিল আর কি, বাট অনেক গর্জিয়াস। তাই আমি বললাম আপনার হাতে কি এটা ব্রেসলাইট? বলে হ্যাঁ। বলে এটা গোল্ডের? বলে হ্যাঁ গোল্ডের, এটা গোল্ড দিয়ে করা। আমি বললাম দেখি এটা খোলেন তো। আমাকে বলে কেন? আমি বললাম খোলেন না। পরে খোলার সাথে আমি বলে আমার কাছে দেন, আমার কাছে দিল, আমি দেখুন ওটার ব্যাগে রেখে দিলাম। পরে আমি বললাম যে আপনার মোবাইলটা তো অনেক দেন, একটু দেন তো। মোবাইল ফোনটা নিলাম, নেওয়ার পরে আংটি ছিল হাতে, আংটিটাও খুলে নিলাম। আমি সব কিছু নিয়ে বলতেছি যে ঠিক আছে এবার আপনি চলে যান। তো এই বোকা আমারই বলতেছে যে সবই রেখে দাও, আমার সিম কার্ডটা দিয়ে দাও, কারণ সিম কার্ডটা না থাকলে তো আমি তোমার সাথে কথা বলতে পারবো না। আমি বললাম আসলে আপনি আমাকে ভালোবাসেন তো? বলে হ্যাঁ ভালোবাসি। আমি বললাম তাহলে কিন্তু আপনার এই মানে আপনার যে হাতের মধ্যে ব্রেসলাইটটা আছে এটা আমি রেখে দিব আর বাকি সব দিয়ে দিব। পরে আমাকে বলে ঠিক আছে তুমি এটা রেখে দাও, তুমি আমার ফোনটাও রেখে দাও, আমার ফোনটা অনেক দামি, এটাও রেখে দাও, শুধু সিম কার্ডটা খুলে দাও। আমি বললাম যে না, যেহেতু আপনি গার্মেন্টসে কাজ করেন বা গার্মেন্টসে আপনার গার্মেন্টস আছে, সো অনেক বায়ার টায়ার আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করা দরকার। উনি বলে আমি সবার সাথে তো সিম নাম্বারে কন্ট্যাক্ট করি, মানে সিমের মধ্যে আমার সব নাম্বার সেভ করা আছে। আমি বললাম না প্রয়োজন নেই, মোবাইল প্রয়োজন নেই এবং আংটিরও প্রয়োজন নেই, হয়তো এটা আপনার বিয়ের আংটি হতে পারে, কিন্তু আমি গোল্ডের ইয়াটা রেখে দিব। এটা আমি রেখে দিলাম, মানে আমি জাস্ট ওনাকে দেখলাম আর কি যে উনি কী বলে, এবং এটা রেখে দিলাম। এটা রেখে দেওয়ার প্রায় 5 দিন পর্যন্ত উনি একটাবারের জন্য আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করলো না যে তানিয়া তুমি যে আমার ব্রেসলাইটটা রেখেছো এটা কোথায় বা দিবে কেনে এই সেই। পরে আমি বুঝলাম যে না, এই বেটা কিপটা না, মোটামুটি এর কাছ থেকে কিছু টাকা খোলা যাবে। আর বেটাও যেহেতু একটু চরিত্রহীন না, ঘরে বউ আছে বাচ্চা আছে, এরপরেও আমার পিছনে লাতুপুতু করতেছে, ওরে আমি মোটামুটি একটু বাঁচিয়ে দেখবো, মানে এই খারাপ চিন্তাটা তখন নিজের মাঝে জাগলো। লাগার পরে পরে আমি ওনাকে ইউজ করতে শুরু করি, এখানে যাই ওইখানে যাই ঘুরি। মানে আমি বলি তো আপনার তো বউ আছে, আপনি তো আর আমাকে বিয়ে করতে পারবেন না। বলে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে আমার সেকেন্ড ওয়াইফ বানাবো, আমার সেকেন্ড ওয়াইফ বানায় তোমাকে রাখবো। আমি যে না, আপনি আমাকে সেকেন্ড ওয়াইফ বানিয়ে রাখতে হবে না, আপনি আমার সাথে ঘুরেন ফিরেন বা আপনার যা ইচ্ছা আমার সাথে করেন, কিন্তু বিয়ে আমি আপনাকে করবো না, বা আমি কোনো মানে বিবাহিত লোককে বিয়ে করবো না। এবং এই বেটা এটাও বলে সে আমাকে বলে নাকি তার বউকে ছেড়ে দেবে এবং তার সন্তানাদি সব কিছু ছেড়ে তার গার্মেন্টসে যে 70% সে মালিক, ওই 70% আমার নামে সে লিখে দেবে। গার্মেন্টসটাও কিন্তু অনেক বড় একটা গার্মেন্টস, আমাদের ওই এলাকাতে খুব বড় একটা গার্মেন্টস। পরে আমি বললাম যে না সমস্যা না, আমার এগুলো লাগবে না। পরে এই যে লোকের গাড়ি দিয়ে আসা যাতায়াত করি বা ওনার সাথে চলাফেরা করি, এইটা অনেকেই দেখেছে, সবাই মনে করতেছে যে আমি ওনারা কোনো আত্মীয় বা এরকম কিছু একটা মনে করে।
এরকম করতে করতে কখনো এই দিবস, কখনো ওই দিবস, কখনো ড্রেস কিনবো, কখনো কানের দুল কিনবো, মানে এটা ওইটা বলে মোটামুটি অল্প কিছু দিনের ভিতরে আমি ওনার কাছ থেকে প্রায় 15 লাখ টাকার মতো আমি ওনার কাছ থেকে নিয়ে যাই। এবং 15 লাখ টাকা আমি ওনার কাছ থেকে নিয়ে যাই এইসব হামগু বামগু এগুলো দিয়ে। কিন্তু উনি আমাকে অনেকভাবে মানে ট্রাই করেছিল আমার সাথে অবৈধ সম্পর্ক বা শারীরিক সম্পর্ক যেটা বলে এটা করার জন্য। আমি এটা কোনোভাবে ওনার সাথে করি নাই, মানে এটা অনেকভাবেই চেষ্টা করেছি এই ধরনের সম্পর্ক করতে, আমি ওনার কাছ থেকে এইসব বিষয়গুলোতে স্কিপ করে থাকতাম। তো এই যে আমি টাকাগুলো নিতাম আসলে সত্যিকার অর্থে কি জানেন, সত্যি কথা বলতে গেলে একটা পর্যায়ে আমি এই টাকাগুলো নিয়ে আমি নেশা শুরু করে দিয়েছিলাম। আমার যে মানসিকভাবে একটা ডিপ্রেশন, টেনশন, যে আমি তৃতীয় লিঙ্গের একটা মানুষ, আমার ভবিষ্যৎ কি, এটা ওইটা নিয়ে আমি তখন ওই যে আমার এটা অপারেশন করব বা সার্জারি করব, আমি মেয়ে হব, এই জিনিসগুলো আমি তখন ভুলে গেছিলাম। এই জিনিসগুলো ভুলে আমি তখন ওই ওনার কাছ থেকে যে টাকাগুলো নিতাম বেশিরভাগ টাকা আমি নেশার পিছনে খরচ করতাম, নেশা করতাম। এবং এটা কিন্তু উনি জানতো না। ওনার কাছে গেলে খুব পর্দা করে, মানে অনেক পর্দা করে যাইতাম, কিন্তু আমি নেশা করতাম। এরকম করতে করতে এতগুলো টাকা যখন ওনার কাছ থেকে আমি হাতিয়ে নিলাম, উনি তখন মোটামুটি আমাকে আস্তে আস্তে করে টার্গেটে নিয়ে যাচ্ছে যে না এই মেয়ে এই সেই এটা সেটা। যখন টার্গেট শুরু করছে আমি তখন একটা সময় ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে বললাম যে ঠিক আছে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আমার পরিবার রাজি হওয়া ছাড়া আমি আপনার সাথে বা আপনি আপনার বউকে তালাক দেওয়ার আগ পর্যন্ত আপনার সাথে আমি সম্পর্কে যাব না বা একসাথে থাকবো না, কিন্তু বিয়ে করব। এবং এই বলে আমি এই ভদ্রলোককে বিয়ে পর্যন্ত করি। আপনার ফেক একটা আইডি কার্ড দিয়ে আমি ওনাকে বিয়ে করি। এবং ফেক আইডি কার্ডে বিয়ে করার পরে এই লোক তো মনে করছে সব কিছুই ট্রু, নিয়ে আমাকে অনেক বিশ্বাস করছে। বিয়ে যেদিন করি এবং বিয়ে করার পরে অনেকগুলো টাকা মানে কাবিন দিই, সেখানে প্রায় আপনার 17 লাখ টাকা আমি কাবিন দিই। 20 লাখ টাকা বলছিলাম, পরে আমি বললাম 3 লাখ টাকা তোমার আমি এমনি দিয়ে দিব, 17 লাখ টাকা কাবিন করবো। এবং 17 লাখ টাকা কাবিনে আমি ওনাকে বিয়ে করি। বিয়ের পরে তাকে আমি আরও প্রেশার দিতে থাকি, এত পরিমাণে প্রেশার দিতে থাকি যে এই লোক সর্বোপরি আমাকে মেরে ফেলার জন্য অন্য একটা মানে একটা কিলারের সাথে কন্ট্রাক্ট করে, সেই কিলারের সাথে 10 লাখ টাকা কন্ট্রাক্ট করে আমাকে মেরে ফেলবে। সেই ইনফরমেশন পাওয়ার পরে আমি এলাকা থেকে পালিয়ে যাই। ওই এলাকা থেকে আমি ওই বাসা থেকে টোটালি পালিয়ে যাই। এবং বাসা থেকে টোটালি পালিয়ে এরপরে আমি অন্য একটা এলাকায় চলে যাই এবং সেই এলাকায় কীভাবে বাসা ভাড়া করে আমি নতুনভাবে থাকতে শুরু করি। সেখানেও আমার জাভেদ নামের একটা লোকের সাথে সম্পর্ক হয়। জাভেদ নামের লোকটার হচ্ছে ওই বিল্ডিংয়ে ওনার 2টা ফ্ল্যাট আছে, মানে 2টা ফ্ল্যাটের মালিক উনি। এবং আমি যে ফ্ল্যাটে থেকে ওই ফ্ল্যাট এবং পাশের একটা ফ্ল্যাট, সেই লোকের সাথে আমার একইভাবে সম্পর্ক হয়। আমি ওনার কাছ থেকেও মোটামুটি অনেকগুলো টাকা নিই, কিন্তু বিয়ে আমি সবাইকেও করি। এই জাভেদ সাহেবকেও কিন্তু আমি বিয়ে করি। তিনি আমার বাবার বয়সে ছিল, মধ্যবয়স্ক, বাট তারপরে এই ভদ্রলোককে আমি বিয়ে করি, যে তিনাকে আমি বিয়ে করি। এবং বিয়ে করার পরে একইভাবে ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা নেই। শেষ পর্যন্ত ওনার আমি ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা ছিল এটা লিখে নিতে চাইছিলাম। পরে একটা বিষয় আমাকে খুব কষ্ট দিয়েছিল, কষ্ট বলতে তিনি একদিন আমাকে ওনার বাসায় নিয়ে গেছিলো। এই লোকটা একটু প্রতিবন্ধী টাইপের, মানে জাভেদ যে লোকটা একটু প্রতিবন্ধী টাইপের, বাট ওনার মা ওনাকে অনেক ভালোবাসে। তো একদিন ওনার মা ওনাকে দোয়া করতেছে আমার সামনে যে বাবা কেউ যদি তোর ক্ষতি করে বা তোকে কষ্ট দেয়, মানে আল্লাহর গজব তার উপরে সরাসরি পড়বে। আমি মা তোকে দোয়া করে গেলাম। মানে ওনার ওই মায়ের কথাটা আমার মনে একদম দাগ কেটে গেছে, আমি ভয় পেয়ে গেছি। এবং এরপর থেকে আমি ওই জাভেদ লোকটার কোনো ক্ষতি করি নাই। তার কাছ থেকে মোটামুটি যা টাকা নিয়ে গেছি তাই ফ্ল্যাট লিখে নিতে চাইছিলাম, ওইটা নিয়ে নেয় না নিয়ে আমি ওনাকে ছেড়ে দিয়েছি। ওনার সাথে সম্পর্ক ব্রেকআপ করে ওনার যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে আমি নতুন একটা বিল্ডিংয়ে যাই। এবং নতুন একটা বিল্ডিংয়ে যাওয়ার পরে এরকমভাবে একইভাবে আমি পুনরায় আবারও মানুষ খুঁজতে থাকি। তখন আমার ফেসবুকে প্রচুর ফ্রেন্ড ফলোয়ার বেড়ে গেছে, আমার সাবস্ক্রাইবাররা বেড়ে গেছে, আমাকে ফলো করা মানুষজন বেড়ে গেছে। সেখান থেকে আমার ইনকামের মানে বিভিন্ন ধরনের ছেলেদের সাথে ইনকামের শুরু হলো। বিশেষ করে মিডল ইস্টে থাকা ছেলেরা, যারা কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের কান্ট্রিগুলোতে থাকে, ওই ছেলেগুলোর সাথে আমার বেশিরভাগ কথা হতো এবং তাদের সাথে প্রেম হতো। আমি অনেকে ফোনে বিয়ে করেছি এবং বিয়ে করতাম ফোনে, যে ঠিক আছে আপনি আমাকে ভালোবাসেন বা আমার সাথে সংসার করবেন, করবো তো বিয়ে করবেন, ঠিক আছে। আমি তখন আমার ফেক বাবা মা তৈরি করতাম। আমার মোটামুটি একটা ইউনিট ছিল আর কি, ওরকম ফেক বাবা মা তৈরি করতাম, করে তাদেরকে বিয়ে করতাম। কিন্তু শর্ত দিতাম যে বিয়ের আগে আমার জন্য গোল্ড পাঠাতে হবে, এটা পাঠাতে হবে, ওটা পাঠাতে হবে। এবং প্রবাসে মাঝে মাঝে এমন কিছু বোকা ছেলে থাকে যারা আমার বাবা মা আমার ঠিকানা কিছু জানে না, অথচ আমার জন্য 3 ভরি 4 ভরি 5 ভরি স্বর্ণ পাঠিয়ে দেয়। এবং পাঠানোর পরে ওইগুলো পরে আমি তখন মোবাইলের মাধ্যমে এই বোকারে বিয়ে করি। এবং বিয়ে হবার পরে আমি আমার আইডি যা আছে সব কিছু থেকে ওকে ব্লক করে দিয়ে আস্তে করে ওর কাছ থেকে ছুটে চলে আসি। এরকম করে অনেকগুলো ছেলের সাথে আমি মোবাইলের মাধ্যমে বিয়ে করতাম এবং বিয়ে করে তাদের কাছ থেকে টাকা নিতাম। এরকমভাবে অনেকগুলো কাটছে, একটা নয় দুইটা না, অনেক আছে। মানে আমার জানা মতো টোটালি 9টা ছেলের সাথে আমি এইভাবে মানে আপনার ফোনে অথবা সরাসরি এরকম 9টা ছেলেকে আমি বিয়ে করি। এবং যে পরিমাণে টাকা আমি ইনকাম করেছিলাম, অনেক বেশি টাকা ইনকাম করেছি এবং এত পরিমাণে টাকা ইনকাম করছি যেটা বলার মতো না।
তো ওইটা চার্জারি করে আমি মানুষ হব বা আমি একটা মেয়ে মানুষ হব, ওই জিনিসটা আমার ভিতরে আর জাগলো না। যে যেমনি আমার জীবন কাটতেছে এমনি আমি কাটাবো, আর ওইটার প্রয়োজন নেই, ওইটা আমি করলামও না। ওইটা না করার পরে এমনভাবে তখন আস্তে আস্তে করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একবার যে আমি ভাবলাম যে আমি একটা বিজনেস শুরু করব, মানে আমার একটা ব্যবসার আইডিয়া মাথায় আসলো যে আমার কাছে যে টাকাগুলো আছে, টাকাগুলো তো আমি নেশা করে বা এমনি এমনি খরচ করে ফেলি, তা যে টাকাগুলো আছে এই টাকাগুলোতে আমি একটা বিজনেস স্টার্ট করব। এরকম করে আমি তখন একটা মানে আমাদের রাজধানী ঢাকারই পুরান ঢাকার একটা লোকের সাথে আমি আস্তে আস্তে করে একটা মানে ওনার সাথে শেয়ারে আমি একটা বিজনেস করবো এরকম একটা আলোচনা করি। পরে একটা ফার্নিচারের দোকান আমরা দিই, নতুন একটা ফার্নিচার, এবং তানিয়া ফার্নিচার নাম দিয়ে আমি একটা নতুন করে বিজনেস এই লোকটার সাথে স্টার্ট করি। ঢাকাতে বিভিন্ন জায়গায় আমরা মানে কারখানা খুলি এবং বিভিন্ন মানে তানিয়া ফার্নিচারের অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের ফার্নিচারগুলো আমরা তখন মার্কেটে সেল করতে থাকি অনলাইনের মাধ্যমে, এখানে ওইখানে বিভিন্ন জায়গায়। এই কাজগুলো হচ্ছে। বাট একদিন আমি শুধু আমার আম্মার সাথে যোগাযোগ করেছিলাম। তা আম্মা আমাকে চিনতে পারে, আমি আমাকে ফোন করেছিলাম। আম্মুর নাম্বারটা আমি অনেক কষ্ট করে ম্যানেজ করে ফোন করি, আম্মু রিসিভ করে। আমি জাস্ট আম্মুর কণ্ঠটা শুনি, হ্যালো বলে আমি কণ্ঠটা শুনি, কেটে দিই। আম্মুর সাথে কখনোই কথা বলি, জাস্ট আম্মুর কণ্ঠটাই শুধুমাত্র শুনি। ওই লোকের সাথে আমি তখন ব্যবসা স্টার্ট করি, এবং ওই লোকটাও খুব মানে প্রথম দিকে অনেক ভালো ছিল, আমাকে নিজের বোনের মতো করে ব্যবসা শুরু করেছিলাম। উনিও জানতো না যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ। তো ব্যবসা করতে করতে একটা পর্যায়ে মানে আমি ওনাকে এতটাই বিশ্বাস করতাম যে আমি ভাবতাম যে উনি আমার সব কিছু। তো সেখানে অনেক লম্বা কাহিনী আছে, অনেকভাবেই তিনি আমাকে প্রতারিত করে আর কি এই লোকটা। এবং এই লোকটার কাছে আমি এমনভাবে প্রতারিত হই যে আমার যে শেষ সম্বলটুকুন ছিল, যেগুলো আমি মানুষের সাথে প্রতারণা করে, ছলনা করে, বেইমানি করে আনছি, এই সমস্ত কিছু আমি হারাইছি। মানে উনি প্রতিটা জায়গায় জায়গায় সব কিছু ফেক করেছে, নকল করেছে। বাড়িওয়ালার কাছ থেকে যখন প্রতিটা আপনার দোকান ভাড়া নিত, সেখানে আমাকে যে ডকুমেন্টগুলো দেখাতো ওই ডকুমেন্টগুলো ছিল ফেক ডকুমেন্ট, বাট উনি রিয়েল ডকুমেন্ট করতো। আমার কাছ থেকে টাকা নিত, ফেক ডকুমেন্ট দেখায়, বাট রিয়েল ডকুমেন্টে উনি আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে মানে আমি টাকা দিতাম ঠিক আছে, বাট আমাকে ডকুমেন্টগুলো দিত ফেক। এইভাবে প্রায় আমাদের 4টা দোকান থাকে, এবং 4টা দোকান থেকে আমি মোটা অঙ্কের অনেকগুলো টাকা আমি মাইর খাই, প্রায় 70-80 লক্ষ টাকার মতো। এবং এই মাইকটা যখন আমি খেয়ে ফেলে, আমার পাশে তো কেউ নাই যে এটা নিয়ে প্রতিবাদ করবে, বা আমিও তৃতীয় লিঙ্গের একটা মানুষ, ওভাবে সাপোর্ট তো আমি পাবো না, বা পাবলিকলি কোনো কিছু করতে গেলে আমি তো প্রায় 10টা ছেলের সাথে জীবনে এরকম কাহিনী করে আসছে, ওদের মাঝে কেউ না কেউ হয়তো আমাকে ধরে ফেলতে পারে। এই ভয়টা কাজ করা থেকে শুরু করে আমি তখন এখানে আর ওনার সাথে কোনো কিছু করতে পারলাম না, আমি ঝামেলায় আর যেতে পারলাম না। এবং তানিয়া ফার্নিচার এখনও আছে, ওনার বিভিন্ন জায়গায় দোকান আছে, এই মুহূর্তে ওনার প্রায় 17টার মতো দোকান। কিন্তু উনি আমাকে ওইভাবে ব্যবসা থেকে আমাকে ঠকায়, এবং আমি ওনার কাছ থেকে চলে আসি, শেয়ারে ব্যবসা করি। এরপরে যখন টাকাগুলো মায়ের খেলাম, খাওয়ার পরে আমার ভিতর কেমন জানি একটা অন্যরকম মানুষত্ব কাজ করতে শুরু করে। মানে হচ্ছে এই যে আমি এই ধরনের ব্যবসা করি বা এই ধরনের টাকাগুলো ইনকাম করলাম, তো হারাম পথের টাকা হারাম পথেই চলে গেল, এতে কোনো লাভ আমার হলো না। তো এরপর থেকে আমি চিন্তা করলাম যে না, আমি আর এই পথে কাজ করব না, আমি হক হালালি মানে হালাল পথে কোনো একটা ইনকাম করব, এবং হালাল পথে আমি কিছু একটা করব। আমি আর এই ধরনের খারাপ পথে যাব না, বা খারাপ কোনো কাজে আমি আর জড়িত থাকবো না। মানে আমি নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলি, যে জীবনে যা করার তা করছি, আর আমি এই ধরনের খারাপ কাজ টাজ করবো না, ভালো হয়ে যাব। এবং ভালো হতে গিয়ে তখন আমি কী করলাম, রাজধানী ঢাকারই একটা মার্কেটে আমি তখন চাকরি নিই, একটা কাপড়ের দোকানে আমি চাকরি নিই, এবং কাপড়ের দোকানে সেলসম্যান হিসেবে চাকরি নিই, মানে সেলসের কাজ করি। তা আমি তো মোটামুটি দেখতে শুনতে অনেক ভালো ছিলাম, ড্রেস আপ করলে অনেক ভালো লাগতো। তো সেখানে অনেকে আসতো, অনেকের কাছে প্রোডাক্ট সেল করতাম। এমন করতে গিয়ে আমাদের একটা কাস্টমার, ওনার নাম হচ্ছে সুমন সাহেব। তো এই কাস্টমারটা মোটামুটি মানে ওখানে মেল ফিমেল দুইটা অপশনে ছিল, বাট উনি যখনই মেলের অপশনে যেত মানে ড্রেস আপ সিলেক্ট করার জন্য, ওইখানে ছেলে থাকার পরেও উনি আমাকে ডাকতো যে আপু আপনি আমাকে একটু দেখাই দেন, এবং আপনার সাথে আমার খুব ভালো লাগে। এবং এই সুমন ছেলেটা মোটামুটি ও আমার প্রতি একটু মানে সবসময় আসতো, নিজের ফ্রেন্ডের জন্য শপিং করতো, পরিবারের জন্য করতো। এবং দেখে শুনে যেটা মনে হলো, তার বয়স কিন্তু খুব বেশি না, হয়তো আমার মতোই বয়সী হবে, কিন্তু দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম আছে, ভালো লাগে। এবং লুকিংটা অনেক বেশি সুন্দর ছিল, চিকনা টিকনা ছিল, তো লম্বা টম্বা খুব কিছু মিলে ভালো লাগছে। তো ভালো লাগছে বলতে আমি যদি সত্যি কথা বলতে যাই, যে এতগুলো ছেলের সাথে আমি ফেক করলাম দেশে বিদেশে বিভিন্ন জায়গায়, বাট কোনো ছেলেরা আসলে আমার ওভাবে ভালো লাগে নাই। কিন্তু এই সুমন ছেলেটার প্রতি আমার ভিতরে একটুখানি ইমোশন কাজ করেছে, মানে আমার প্রতি একটু ভালো লাগা কাজ করেছে, যে ছেলেটার সাথে যদি আমি এরকম একটা ছেলে পাই, তাহলে বিয়ে করে আমি সংসার করব। মানে ওই মুহূর্তে গিয়ে আমার আবারও মনে হলো যে ইস, আমার তো যদি টাকাগুলো দিয়া আমি যদি সার্জারিটা করতে পারতাম, তাহলে তো খুব ভালোই হইতো। এই বিষয়টা তখন নিজের মনের মাঝে জাগতেছে। তো যাই হোক, ছেলেটাকে ভাল লাগতো, ভাল লাগা থেকে ওর সাথে মাঝে মাঝে দোকানে আসলে কথা হতো। এমন করতে করতে একদিন আমাকে বললো যে আপু আপনার ফোন নাম্বারটা যদি একটু দেন, খুব রিকোয়েস্ট করলো।
পরে আমি আমার ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে এই ব্যাটার সাথে আমি রাতে কথা বলতাম, মানে অনেক রাত পর্যন্ত কথা বলতাম, কারণ আমি তো বাসায় একাই থাকতাম, ভালো লাগতো না, সময় কাটতো না। এই জন্য তার সাথে আমি ফোনে কথা বলতাম। ফোনে কথা বলতে 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 এই লোককে আমার মোটামুটি একটু ভালো লেগে গেছে এবং তারও তো আমাকে অনেক ভালো লাগছে। এমন করে কথাবার্তা বলতে বলতে তার প্রতি আমি অনেকটাই দুর্বল হয়ে গেলাম এবং একটা সময় আমি রিলেশনে চলে গেলাম। তো রিলেশনে যে আমি গেছি, আমি কিন্তু তারা বলি নাই যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ, এটা আমি তাকে বলি নাই এবং সেও ওটা কখনো স্বপ্নেও চিন্তা করে নাই। এরকম করে আমার ভিতরে জাস্ট আমার টাইমটা পাস করতাম, যে সময়টা কাটাতাম। বাসায় যাওয়ার পরে আমার ধরেন সময়টা কাটতে চাইতো না, একা একা থাকতাম, সব কিছু মিলে কেমন জানি ভিতরে এক ধরনের একটা কষ্ট কাজ করতো। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে ওর সাথে একটা রিলেশন করি, তাহলে ফোনে কথাবার্তা বলতে পারবো, ফোনে কথাবার্তা বললে সময়টা মোটামুটি একটু ভালো কাটবে, এই চিন্তা ভাবনা করে ওর সাথে ফোনে কথা বলা। কিন্তু ওরকম কোনো রিলেশন বা ওর নিয়ে সংসার করবো, ভালো লাগে অতটুকু, বাট সংসার করার কোনো প্ল্যানিং ছিল না। তো এমন করতে করতে এই ব্যাটা আমার উপর, এই সুমন লোকটা আমার উপর অনেক সিরিয়াস হয়ে গেল, মানে অনেক সিরিয়াস একটা পর্যায়ে চলে গেল, যে সে আমার অনেক পছন্দ করে এবং এক পর্যায়ে সে আমাকে বিয়ের জন্য ডিরেক্টলি, এবং এতটাই ভালো ছিল যে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করা, বা সবার তো একটা টার্গেট ছিল যে শারীরিক সম্পর্কের দিকে যাওয়া, বাট এই ছেলেটার ওরকম কোনো টার্গেট ছিল না। ও আমাকে একটা কথাই বলতেছে যে তোমাকে আমার ভালো লাগে এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই। এবং রিলেশন অবস্থায় ওর সাথে কোথাও ঘুরতে গেলে ও কখনো আমার হাতটাও ধরতো না, হয় না যে হাত ধরে একটু নোংরামি করা, ওরকম কোনো কিছুও করতো না। যথেষ্ট পরিমাণ আমার কাছ থেকে স্পেস বজায় রাখতো, খুব শালীনতার সহিত আমাকে ভালোবাসতো। এবার বিয়ের জন্য পাগলামি শুরু করছে। যখন বিয়ের জন্য পাগলামি শুরু করছে, একদিন দোকানে ওর মাকে নিয়ে আসছে আমাদের ওই দোকানে। আনার পরে ওর মা তখন আমার সাথে বসে কথা বলে, আম্মু তোমার বাসা কোথায়, তোমার বাবা কী করে, মা কী করে, এই বিষয়গুলো না আমার সাথে কথা বলতে শুরু করছে। পরে আমি বললাম যে দেখেন আমার তো আসলে আব্বা আম্মা নাই, এমন করে বললাম, আমি আমার দাদির কাছে বড় হয়েছে, দাদি মারা গেছে, বা এরকম করে ওনাকে আমি ইমোশনালি যতটুকু বোঝানো দরকার বুঝাইলাম। বুঝে আমি চাচ্ছিলাম যে ওনার কাছ থেকে আমি সরে চলে আসি। কিন্তু এই ছেলে কখনো তার মাকে, কখনো তার বাবাকে, কখনো দাদিকে, তো কোনো ফ্রেন্ডকে, এভাবে একটার পর একটা মানুষকে সে কন্টিনিউয়াসলি আনতেছে আমার কাছে। এই পর্যায়ে আমার কাছে খুব খারাপ লাগলো, মানে খুবই খারাপ লাগলো। লাগার পরে আমি তখন করলাম কি, ধুর এতই যেহেতু জ্বালা, এই দোকানের চাকরি করবো না। আমি তখন হুট করে দোকানের চাকরিটা ছেড়ে দিলাম এবং দোকানের চাকরিটা ছেড়ে দেওয়ার পরে প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আমার কাছে যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি একাই চলতেছি, আমি আর কোনো চাকরি বাকরি নিলাম না। বাট সপ্তাহখানিক পরে আমার হঠাৎ করে আমার ভিতরে কেমন জানি একটা ইমোশন কাজ করতে শুরু করে। ইমোশন বলতে ঠিক এরকম যে ছেলেটার সাথে এতদিন কথাবার্তা বললাম, একটা ইমোশন ছেলেটার প্রতি কাজ করলো, ছেলেটা আমার সাথে কথা বললো, আমাকে টাইম দিলাম, আমারও টাইম দিলাম। এখন হুট করে কথা বলা বন্ধ করে দিলাম এবং ছেলেটার কোনো সমস্যা হলো না। তো বা কেমন জানি ওরে আমি 2টা দিন ধরে একটু স্বপ্নেও দেখতেছিলাম, রাতের মধ্যে স্বপ্নে দেখি। এবার আমি ভাবলাম যে না, ছেলেটার সাথে একটু কন্ট্রাক্ট করি, মানে ও ভালো আছে কি না, বা ওর কোনো সমস্যা হলো কি না, মানে এই বিষয়গুলো তখন আমার নিজের মাঝে জাগতে শুরু করে, আমি একটু ওর সাথে কন্ট্রাক্ট করবো, এটা আমার মনে হলো। তো কন্ট্রাক্ট করবো, ওর ফোন নাম্বারটা আমার কাছে ছিল। আমি তখন কী করলাম, আমি তখন অন্য একটা সিম ইউজ করতাম, ওই সিমটা ইউজ করতাম না। তো নতুন ওই সিম নাম্বার থেকে আমি তখন ছেলেটাকে কল দিই। কল দিলে বলে তার নাম্বারটা বন্ধ পাই। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি চিন্তা করলাম নাম্বারটা বন্ধ, অনেক দিন ধরে কল দিচ্ছিলাম, তো নাম্বারটার লাইন পেলাম না। পরে একদিন আমি নিজের ড্রেস কেনার জন্য, মানে আমার নিজের ড্রেস কেনার জন্য আমি আমার ওই দোকানে গেলাম, যেখানে আমি ড্রেস সব কিনে, ওখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে শিলা নামের একটা মেয়ে ছিল, সে আমাকে দেখে তো অবাক হয়ে যায় যে কী ব্যাপার তানিয়া, তুমি এখানে, আমরা তোমাকে তো অনেক কন্ট্যাক্ট করেছি তোমার সাথে, তোমার নাম্বার বন্ধ ছিল, কী হয়েছে? আমি বলছি শিলা তুমি এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছ কেন, ব্যাপার কি? বলে জানো একটা, মানে অনেকগুলো ছেলে মেয়ে বা মহিলা তোমাকে খোঁজার জন্য আসছে, তোমার নাকি মানে সুমন নামের একটা ছেলের সাথে রিলেশন ছিল, ছেলেটা তো এখন মরতে বসেছে, ছেলেটা বিষ খাইছে। কী বলো, ছেলেটা বিষ খাইছে? বলে হ্যাঁ, ওই ছেলেটা বিষ খাইছে, তার মা আসছিল তোমাকে খোঁজার জন্য, ওর অবস্থা খুব খারাপ। মানে আমার ভিতর তখন খুব কষ্ট লাগতে শুরু হলো আর কি, যে আমি ছেলেটার সাথে এরকম করলাম। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দোকানে কোনো কিছু কেনাকাটা করি না, বাসায় চলে আসছি। এবং বাসায় আসার পরে খুব খারাপ লাগতেছে, মানে অনেক খারাপ লাগতেছে। পরে চিন্তা করলাম কি করব, মানে কি করা যায়। দেন একটা পর্যায়ে আমি তখন, মানে ছেলে আমাকে ঠিকানা পাঠাইছিল আর কি, মেসেজ করে ওর বাসার ঠিকানা। তা আমি কখনো ওর বাসায় যাই নাই, ও অনেক আগে আমাকে ঠিকানাটা পাঠাইছিল। পরে পুরনো মেসেজ থেকে আমি ওর বাসার অ্যাড্রেসটা বের করি। অ্যাড্রেস বের করার পরে একদিন বাসার নিচে যাই, নিচে যাওয়ার পরে দারোয়ানকে বলি যে এটা কি সুমনদের বাসা? বলে হ্যাঁ। আমি সুমনের নাম্বার আছে আপনার কাছে? বলে আছে তো। স্যার তো উপরে আছে, ডাকে দিব? আমি যে না, ডাকে দিতে হবে না, নাম্বারটা একটু দেন। পরে নাম্বারটা দিল। পরে আমি তখন বাসায় গেলাম, বাসায় এসে ওটা কল দিলাম। বাইরে কলটা রিসিভ করে ও চিৎকার করে কান্না করতেছে, মানে এত পরিমাণে কান্না করতেছে যে আমার নিজেরও কান্না চলে আসছে। আমি নিজেও কান্না করে দিলাম এবং কান্না করতেছে। পরে আমি বলছি সুমন এরকমটা কেন করতেছো, মানে এইরকম পাগলামিটা তুমি কেন করতেছো? ও আমাকে বলে দেখো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এবং ও একদম ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে। পরে আমি বললাম যে আমি তো ছেলেটাকে ঠকাচ্ছি এবং ও বিষ খাইছে, হসপিটালও ছিল 2-3 দিনের মতো, ওইখান থেকে ফিরে আসছে।
এবং মানে ওর অবস্থা মোটেও ভালো না, খুব শারীরিক অবস্থা তখনও খারাপ। আমি বললাম তুমি সুস্থ, আমি তোমার সাথে কথা বলবো, সমস্যা না, আমি আছি। এরপর থেকে ওর সাথে আমি পুনরায় আবারও কথা বলতে শুরু করি। প্রায় 20-25 দিন পর্যন্ত কথা বলি। আমার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি দেখা করি না। সবসময় বলে একটু দেখা করি, চলো না একটু দেখা করি, বাট আমি দেখা করি না। 25 দিন পরে আমি চিন্তা করলাম যে তুই এরকমই করে, একটু দেখা করি। মানে ভিতরে মনে হলো আর তুই এরকমই করতেছে, একদিন দেখা করি। পরে দেখা করার জন্য একদিন আমি ওর সাথে একটা রেস্টুরেন্টে বসলাম, এবং ও একদম মানে ছোটো বাচ্চার মতো কান্নাকাটি করতেছে আমার পাশে বসে, ছোটো বাচ্চাদের মতো কাঁদতেছে আমার হাত ধইরা, যে তানিয়া প্লিজ তুমি আমার ছেড়ে যেও না, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। মানে আমার ভিতরটাও তখন খুব খারাপ লাগতেছিল যে এরকম পাগলামি কেন করতেছে। পরে ভাবলাম রেস্টুরেন্টে বললে যদি কোনো সিন ক্রিয়েট করে পাগলামি করে তাহলে কী করবো। ওইখান থেকে আমি তখন তাড়ি নিয়ে মোটামুটি নীরব একটা জায়গায় চলে গেছি, ঢাকার মধ্যেই একটু মোটামুটি নীরব একটা জায়গায় গেলাম। যাওয়ার পরে বললাম যে সুমন, তোমাকে একটা কথা বলি, আমি জানি তুমি আমার কথাটা শোনার পরে আর আমার সাথে কন্ট্যাক্ট করবে না, বা আমার সাথে মানে আমার ভিতরে মনে হলো আর কি, যে আর কি ছেলেটাকে আমি ঠকাচ্ছি বা ওরে কষ্ট দিচ্ছি, এভাবে আর কষ্ট দিব না, এই সত্যিটা ওকে বলে দিব। সত্যিটা ওকে বলে আমি ওর জীবন থেকে পার্মানেন্টলি সরে যাবো আর কি। ওই ছেলেটা অনেক ভালো এবং ভালো একটা ছেলে, আমি আর কষ্ট না দিই। পরে ও আমাকে বলতেছে কী বলবা, তোমার সব কথা আমি শুনতে রাজি আছি, বলো, আমি তোমায় কখনো ছেড়ে যাবো না, তুমি এটা কখনো স্বপ্নও চিন্তা করো না। পরে আমি বললাম যে হ্যাঁ, এটা জানার পরে ছেড়ে চলে যাবে, এটা জানার পরে আসলে কোনো মানুষই থাকে না, এটাই সত্য। পরে আমাকে বলতেছে তুমি বলো না, তুমি কি বলবা, তুমি বলেই দেখো না যে আমি তোমাকে ছেড়ে যাই কিনা। পরে আমি বললাম যে তুমি কি জানো সুমন, আমার সম্বন্ধে তুমি যতটুকু জানো তুমি ভুল জানো, সত্যিটা তুমি জানো না। আমাকে বলে সত্যিটা কি? আমি বললাম যে সত্যিটা হচ্ছে আমি মূলত একজন তৃতীয় লিঙ্গের মানুষ। আমাকে বলে মানি? আমি বললাম হ্যাঁ, আমি একটা তৃতীয় লিঙ্গের মানুষ। তোমার বিশ্বাস হচ্ছে না তো? জায়গাটা মোটামুটি নীরব ছিল। আমি ওর বিশ্বাস করানোর জন্য যখন আমি আমার প্যান্ট ধরে টান দিলাম, ও তখন চোখ বন্ধ করে ফেলে। চোখ বন্ধ করে বলছে, মানে এতটাই ইনোসেন্ট ছিল, চোখটা বন্ধ করে বলে তুমি কাপড় পরো। আমি বললাম দেখো তুমি বিশ্বাস হচ্ছে না, বলে তুমি কাপড় পরো। পরে আমি কাপড় পরলাম। পরে আমি বলতেছি সুমন দেখো, আমি তোমার সাথে মোটেও মিথ্যে বলতেছি না, আমি চাইলে তোমাকে ঠকাইতে পারতাম, তোমার সাথে প্রতারণা করতে পারতাম, বেইমানি করতে পারতাম, বাট আমার মনে হলো যে তুমি খুব ভালো একটা ছেলে, তো আমি তোমার সাথে এগুলো করবো না। দ্যাটস ওয়াই আমি তোমাকে সত্যিটা বললাম যে দেখো আমার এই সমস্যা, সো তুমি তো এরকম একটা মেয়েকে কখনোই বিয়ে করবা না, মা এরকম একটা তৃতীয় লিঙ্গের মানুষকে তুমি বিয়ে করবা না। সো তুমি প্লিজ তোমার মতো করে থিঙ্ক করো, তুমি তোমার মতো করে চলে যাও। তুমি যে কান্নাকাটি করো বা তুমি যে হাত কাটো, নেশা করো, এই জিনিসগুলো আমাকে খুব কষ্ট দেয়। আমিও একটা সময় নেশা করতাম, বাট অনেক কষ্টে আমি ওখান থেকে বেরিয়ে আসছি। তো আমাকে বলে আমি তোমাকে একটা কথা বলি। আমি বললাম বলো। আমাকে বলে তুমি তৃতীয় লিঙ্গের মানুষ হলেও সমস্যা না, আমি তোমাকে বিয়ে করবো। আমি বললাম তুমি কি পাগল হয়েছো যে আমি তৃতীয় লিঙ্গের মানুষকে তুমি কেমনি বিয়ে করবা? আমাকে বলে আমার বাবা মা তো জানে না যে তুমি তৃতীয় লিঙ্গের মানুষ, জানে? আমি বললাম যে না, তারা জানে না। তো বলে তাদেরকে আমি কখনো জানাবোই না। পৃথিবীতে তো এরকম অনেক মেয়ে আছে যাদের সন্তান হয় না, আছে না, অনেক মেয়েরাই আছে যাদের সন্তান হয়, তো তোমার সন্তান হবে না, সমস্যা কি? বাট আমি তোমার সাথে সংসার করব। আমি বললাম শুন, তুমি কি বুঝতেছো যে তুমি এটা কী বলতে চাচ্ছ? আমার সাথে তুমি কেমনি সংসার করবা? আমার মাঝে তো কোনো কিছুই নেই। আমাকে বলে কোনো কিছুর প্রয়োজন নেই, আমি শুধু তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, তোমার মুখটার দিকে তাকায় থাকবো, এবং তোমার মুখের দিকে তাকায় থাকলে আমার সব কিছু হবে। মানে আমি জাস্ট পাগল দেখেছি আমার লাইফে, এরকম পাগল আমি আর দেখি নাই। তাই আমি বললাম দেখো সুমন, আসলেই তুমি ভুল করতেছো। ওগুলো আমার ভুলের কিছু নাই, আমি তোমাকে বিয়ে করবো, এটাই আমার সর্বশেষ কথা, আমি এছাড়া আর কোনো কথা শুনতে চাই না। পরে আমি বললাম যে তুমি আসলে বাসায় যাও, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে তুমি কী করতে চাচ্ছ। পরে আমি বাসায় পাঠাইও, বাসায় যাই, আমি আমার বাসায় আসি, আমাকে ফোন দিয়ে বলেছি সুমন তুমি কী থিঙ্ক করলো? ও একটাই কথা যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো, আমার ভিতরে কোনো সমস্যা নাই। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করো, বাট বিয়ে করার পর আমি চার্জারি করবো বা এটা আমি ওভাবে ঠিক করবো। পরে আমাকে বলে তুমি কীভাবে ঠিক করবা, কি চার্জারি করবো না করবো এটা তোমার বিষয়, ওটা প্রয়োজনও নাই, আমার তোমার সাথে কোনো শারীরিক সম্পর্কের প্রয়োজন নাই। আমি তোমাকে পছন্দ করি এবং পছন্দ করে আমি তোমার সাথে রিলেশনে থাকতে চাই, বা বউ হিসেবে তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই, আমার ওইটার প্রয়োজন নেই। এরকমভাবে করেই যাচ্ছে ভাই, 1 দিন 2 দিন 3 দিন যখন অলওয়েজ এরকম করে ও ইমোশনাল হয়ে কথাবার্তা বলে, একটা সময় আমিও তো একটা মানুষ, আমার ভিতরেও তখন মানে নাড়া দিয়ে উঠলো যে যাই হোক, যেহেতু বেচারা এরকমই করতেছে আমি ওর বিয়ে করবো। মানে আমিও তখন মানে পরিপূর্ণভাবে ওর উপরে খুবই উইক হয়ে গেলাম, মানে 100 উইক হয়ে গেলাম। পরে ও পরিবারের সাথে কথাবার্তা বলে এবং ওর মা বাবা একদিন আমাকে রেস্টুরেন্টে ডাকে। ডাকার পরে ওর মা কিন্তু একবার ভুলে গেছে, আমি জনকে প্রথমে বলেছিলাম যে আমার বাবা মা নাই এটা। পরে উনি আমাকে আবারও জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথায়? পরে আমি বললাম মা দেখেন, আমি আমার বাবা মার সম্বন্ধে আপনাদেরকে কোনো কিছু ইনফরমেশন দিতে পারবো না, এবং আপনি যদি আমাকে আপনার ছেলের বউ হিসেবে নিয়ে যান, তবে আপনি কখনোই আমার বাবা মায়ের কাছে যাবেন না বা আমার সম্বন্ধে কোনো কিছু জানার চেষ্টা করবেন না। কিন্তু আমি আপনাদের ছেলের বউ হিসেবে আপনাদেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসবো, বাট আমার ফ্যামিলি কোনো সময় মানে জানার ট্রাই করবেন না। উনি সম্ভবত মনে করে আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম আছে, এটা মনে করে আমাকে বলতেছে আচ্ছা আমার ঠিক আছে, আমার ছেলের জীবন বাঁচানোর জন্য, যেহেতু আমার একমাত্র ছেলে,
তা আমার একমাত্র ছেলের জীবন বাঁচানোর জন্য আমি কোনো কিছু চাই না, আমি তোমাকে বিয়ে করে মানে তোমাকে আমার ছেলের বউ বানায় ঘরে নিতে চাই, পরেটা পরে যা হবার তাইটা পরে হবে, এটা এখন আর আমার চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই, তা তুমি কবে আসতেছো? আমি বললাম যে আমি তো কোনো অনুষ্ঠান করে বিয়ে করব না, আপনি ঘরের মধ্যে হুজুর ডাকেন এবং ডাকার পর আমি ওকে কলমা কাবিন করে বিয়ে করব বাসার মধ্যে। তো আমার যে রিয়েল আইডি কার্ডটা ছিল, যেটা আমার বাবা মামাকে রিয়েল আইডি কার্ড বানিয়ে দিছে, ওই রিয়েল আইডি কার্ড দিয়েই কিন্তু আমি তানিয়া আক্তার দিয়েই কিন্তু আমি এই সুমনকে বিয়ে করি। সুমনের সাথে আমার বিয়ে হয় এবং বিয়ে হবার পরে ওদের ঘরের মধ্যে খুব ছোটোখাটো আনুষ্ঠানিকভাবে বিয়েটা সম্পূর্ণ হয়। বিয়ে হলো পরে আমি ওদের বাসায় তখন থাকতে শুরু করি। ওদের বাসায় থাকতেছেও ওর বাবা মায়ের একমাত্র ছেলে ছিল এবং ওর বাবার ব্যবসা বাণিজ্য হচ্ছে, নিজেদের একটা ছোটো বাড়িও আছে, গাড়িও আছে, সব কিছুই ভালো আছে। এর সিম্পলের ভিতরে ওর ভিতরে চলতেছি। কিন্তু ভাই একটা সপ্তাহ কেটে গেল, আমাদের মাঝে তো কোনো শারীরিক সম্পর্ক হয়ই না। এবং একটা বিষয়, ওই যে আমি যে একটা তৃতীয় লিঙ্গের মানুষ, এটা ওর ভিতরে কখনোই কাজ করে না। ও সুন্দর সুন্দর ড্রেস পরে আমাকে মানে প্রতিদিন আমার জন্য একটা না একটা গিফট নিয়ে আসবে এবং এই ড্রেস পরাবে, ওই ড্রেস পরাবে, বিভিন্নভাবে ড্রেস আপ পরেও আমাকে বাইরে নিয়ে যাবে, ওর ফ্রেন্ডদের সাথে পরিচয় করা দেবে, ওর ফ্রেন্ডের কাছে নিয়ে যাবে, ফ্রেন্ডরা আসবে, সবাই কিন্তু ওরে বলে যে তুই সুন্দর একটা বউ পাইছিস। এবং ওর ভিতরে কোনো রকমের আফসোস নাই, মানে ওর ভিতরে কোনো কষ্ট নাই যে তৃতীয় লিঙ্গের একটা মেয়েকে নিয়ে আমি সংসার করতেছি, মেয়েটা তৃতীয় লিঙ্গের, এই বলে ওর ভিতরে কিন্তু বিন্দু মাত্র পরিমাণের কোনো কষ্ট নাই, কোনো কষ্ট ওর মাঝে কাজ করে না। তারপরে আমি ওদের সাথে সংসার করতেছি, থাকতেছি, ফিরতেছি, ঘুরতেছি, খুব ভালো অবস্থানের মধ্যে আছি। এবং সুমনের বাবা মাও এতটাই ভালো ছিল, তারাও কখনো আমার ফ্যামিলি জানার জন্য, মানে আমার বাবা কোথায় থাকে, মা কোথায় থাকে, আমার ফ্যামিলির মানুষের সম্বন্ধে জানার জন্য তিনি এক বিন্দু পরিমাণে চেষ্টা করে নাই। তারা ওই যে আমাকে পাইছে, আমাকে নিয়ে তারা থাকতে চায়, আমার অতীত সম্বন্ধে বা আমার বাবা মার সম্বন্ধে তারা কোনো কিছু রকমের কোনো কিছু জানতে চায় না, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, ওনাদের সাথে থাকতেছি প্রায় 1.5 বছর মতো কেটে গেল সুমনের সাথে আমার সংসার জীবন। এবং 1.5 বছরে সুমন বা তার ফ্যামিলির কোনো মানুষ, আমি বরাবরের মতো বলে রাখি যে তারা আমার কোনো কিছু জাস্টিফাই করে না। 1.5 বছর পরে আস্তে আস্তে করে সুমনের মায়ের ভিতরে একটা দুঃখ কাজ করতে শুরু করে। দুঃখটা হচ্ছে এরকম, যেহেতু আমি তাদের একমাত্র ছেলের বউ, আমি একমাত্র, তো সেখানে তারা হচ্ছে মানে চিন্তা করতেছে যে আমার ঘরে কোনো সন্তানাদি কেন হচ্ছে না, বেবি হচ্ছে না কেন। তো এটা নিয়ে তারা মোটামুটি টেনশন করে একদিন আমাকে আমার শাশুড়ি মা বলতেছে যে তুমি ডাক্তারের কাছে চলো, তোমাকে একটা ডাক্তার দেখাই, বেবি হচ্ছে না কেন, তোমার সমস্যা না আমার ছেলের সমস্যা। পরে আমি বললাম যে সুমন তোমার আম্মা তো এটা বলতেছে। সুমন আমাকে বলে সমস্যা নাই, আমি মারে বোঝাবো। পরে সুমন তার আম্মারে বললো যে আম্মু আমি ওর নিয়ে ডাক্তারের কাছে যাবো, তোমার সাথে যাওয়ার প্রয়োজন নাই। তো ডাক্তারের কথা বলে আমরা বের হয়েছি, বের হওয়ার পর আমরা পার্কে টার্কে এখানে ওইখানে অনেক জায়গায় ঘুরছি, ঘুরে আবার বাসায় চলে আসছি। তারপর মারে বললো যে মা আমরা রিপোর্ট দিছি, মানে স্যাম্পল দিয়ে আসছি, ডাক্তার কালকে আমাদেরকে ফাইনালি জানাবে যে আমাদের সমস্যা কী। পরের দিন সুমনের আম্মা সুমনকে আবার জিজ্ঞেস করেছে কী হলো সুমন, তোদের রিপোর্ট কী আসলো? সুমন বলে আম্মু আমি তো রিপোর্ট সব কিছু দেখছি, রিপোর্ট সবই ঠিক আছে, আল্লাহর হুকুম না, এই জন্য হয় না। আবার আমরা যেগুলো করি আমরা খুব হাসাহাসি করি, কিন্তু দুজনে অনেক হাসাহাসি করি। তা বলে আল্লাহর হুকুম নাই এবং আল্লাহর হুকুম না থাকার কারণে আমাদের মাঝে কিছু হচ্ছে না, তুমি ইয়ে করো না, মানে টেনশন করো না, হবে। এরকম করে আমার শাশুড়ি তখন আরেকটা ডাক্তার খুঁজে বের করে এবং সুমনকে বলে যে তুই ওই ডাক্তারের কাছে নিয়ে যা। আমি সুমন আমাকে আবারও নিয়ে যায়, মানে ডাক্তারের কাছে তো নেয় না, আয়সা বলে মা একই আমাদের রিপোর্ট নর্মাল, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম নাই। এবার আমার শাশুড়ি একটু ভিন্ন পথ অবলম্বন করতে শুরু করে। ভিন্ন পথ বলতে তিনিও তো গ্রামের মানুষ ছিল এবং গ্রামের মানুষ থাকার কারণে তিনি বিভিন্ন গ্রামের মহিলাদের সাথে আলোচনা করলো। অনেকেই বললো যে একটা কাজ করেন, তাদের আপনার ছেলের বউটারে আপনার একটা কবিরাজ দেখান, কবিরাজের কথা বললো। পরে আমি তো এবার আরও টেনশনে পড়ে গেলাম, এখন কবিরাজ তো সুমনকে নিয়ে যাবে না, শাশুড়ি মা আমাকে নিজেই নিয়ে যাবে কবিরাজের কাছে। আমি ভয় পাইতে আসি, সুমন আমাকে বলে ধুর কবিরাজ আরও সত্য না, গেলে সব ভুয়া ভণ্ডামি, বাধ্য তুমি যাও। তো একদিন আমার শাশুড়ি মা গাড়ি নিয়ে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলো, ঢাকা থেকে অদূরে কোনো একটা জেলা শহরে। সেখানে নিয়ে যাওয়ার পরে কবিরাজের কাছে তার কবিরাজ আমাকে দেখিয়ে বলতেছে আমার উপর নাকি কালীর নজর আছে, এবং কালীর নজরের কারণে বাচ্চা হবে না এবং তিনি তাবিজ পানি পরা দিলে হয়ে যাবে। তো এই কবিরাজ তাবিজ পানি পরা দেয় এবং আমার শাশুড়ির কাছ থেকে একটা ডিমান্ড করে, যদি বেবি হয়, আপনার বউ যদি বাচ্চা কনসেভ করে তাহলে 50,000 টাকা দেওয়া লাগবে। তা আমার শাশুড়িও বলে যে ঠিক আছে 50,000 টাকা দিব। ওই কথা বলে তখন আমাকে ছাড়ে, আমি আসি। আসার পরে মানে আমার তো কোনো কিছু হবেই না, তো এটা তো কখনোই পসিবল না। এরই অবস্থার ভিতরে ওই মহিলা মানে আমার শাশুড়ি তিনি আবারও কবিরাজের কাছে যায়, কবিরাজ ওনাকে টাইম দেয় এবং প্রতিবারে কবিরাজ কোনি 8,000 10,000 টাকা করে দিয়ে আসতেছে, অনেক টাকা ওই কবিরাজকে দেয়, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হয় না। এবং একটা পর্যায়ে আমি সুমনকে বললাম যে সুমন আমি বিদেশে যাই, চার্জারিটা করে আসি। ও আমাকে এটা করতে দেয় না। আমি এটা করতে দেয় না কেন, এটা শুনলে অবাক হয়ে যাবেন। ওইটা করতে দেয় না কারণ হচ্ছে ও মনে করে আমি যদি এটা করে আসি তাহলে হয়তো আমি অন্য ছেলের কাছে চলে যাব বা অন্য ছেলে আমাকে পছন্দ করে নিয়ে যাবে।
তো এখন তো ও ভাবে যে আমার যেহেতু আমি যেহেতু তৃতীয় লিঙ্গের মানুষ, সো আমাকে কেউ বিয়ে করবে না, আমি কারো কাছে যেতে পারবো না, ওর কাছে আমি সারা জীবন থাকবো, এটাই হচ্ছে ওর গর্ব যে না ও কোথাও যেতে পারবে না। কিন্তু যদি আমি এরকম কোনো একটা অপারেশনের মাধ্যমে কিছু একটা করে ফেলি, তাহলে হয়তো অন্য কোনো ছেলের কাছে আমি চলে যাব। এই ভয়ে আমাকে বাসা থেকেও মানে বেরোতে দেয় না, বা এসবও কোনো কিছুর প্রয়োজন নাই। যাই হোক, এই কবিরাজের কাছে দীর্ঘদিন ওর আম্মা দৌড়াইলো প্রায় 8-9 মাসের মতো। এরপরে কবিরাজ চেঞ্জ, এবার নতুন একটা কবিরাজের কাছে যাবে। তাই আমি বললাম যে মা এগুলোর প্রয়োজন নয়, আল্লাহ দিচ্ছে না, কি আর করা, আপনি একটা কাজ করেন, সুমনকে আরেকটা বিয়ে করেন। এই যে আমি বলি সুমনকে আরেকটা বিয়ে করেন, এটা বলি যে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি তো সুমনের ভাগ কাউকে দিতে পারবো না। ওর সাথে আমার কোনো কিছু হয় না, ঠিক আছে, বাট ওর ভাগটা আমি অন্য কাউকে দিতে পারবো না, ওর পাশে অন্য কোনো মেয়ে শুইলে আমি মরে যাবো। তা এরকম করে কথা বলি, সুমনও কখনোই আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এটা আমি খুব ভালো করেই জানি। তা এরকম করতে করতে ওর মা তখন আরেকটা কবিরাজের কাছে আমাকে নিয়ে গেল, এবং সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ একই কথা বলতেছে। ওই কবিরাজ বলতেছে আমার উপর বদ জিনের নজর আছে, এবং ওই বদ জিনের নজরের কারণে আমার ঘরে বাচ্চা কাচ্চা হচ্ছে না। প্রয়োজন ওই কবিরাজের কাছ থেকে আমার শাশুড়ি অনেক কিছু আনলো, আমাকে দিল, এবং ওনার মতো করে উনি ওখানেও ট্রাই করে গেল। এরপরে সর্বশেষ আমাদের রাজধানী ঢাকার মধ্যেই একটা কবিরাজের সন্ধান আমার শাশুড়িকে কে জানিয়ে দিল, সেটা মধ্যবয়স্ক একটা কবিরাজ। ওই কবিরাজে নাকি মানে বাচ্চা 100% হবে ওরকমভাবে গ্যারান্টি দেয়, এবং বাচ্চা হইলে পরে টাকা নিয়ে যায়, তা না হইলে না কিন্তু মোটা অঙ্কের টাকা 5 লাখ এবং 6 লাখ, ওরকম 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকাও কন্ট্রাক্ট করে, যে 20 লাখ টাকাও কন্ট্রাক্ট, বাচ্চা হবে মানে গ্যারান্টি বাচ্চা হবে ওরকম গ্যারান্টি দিয়ে তারপরে নিয়ে যায়। তো নিয়ে যাওয়া, আমাকে সব নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ওই কবিরাজ তখন আমাকে বললো, আমাকে দেখিয়ে মানে ওর কবিরাজের একটু নেশা লেগে গেল আর কি, একটু খারাপভাবে আমার দিকে তাকাইলো। আমি দেখেই বুঝি যে এটা একটু লুচ্চে টাইপের কবিরাজ, মানে চরিত্র খুব একটা ভালো না। উনি আমাকে বললো যে আপনার উপরে মন্ত্র করতে হবে। আমার শাশুড়ি বললো যে আপনি আইসেন না, আপনার ছেলের বউকে আমার রুমে পাঠান, মানে ওনার ওই বৈঠকখানায়। তো আমার শাশুড়িকে চান আমাকে একাই বৈঠকখানায় ঢুকানোর পরে ভাই কী জানি করছে, ওনার সামনে বসার পরে কী যে করছে আমার মানে খেয়াল নাই। মানে আমার এখান থেকে প্রায় 10 মিনিটের মতো কেটে গেছে। 10 মিনিট আমার ভিতরে কোনো সেন্স ছিল না, কি একটা জিনিস আমাকে জাস্ট একটু আমার কাছে নিছে, এটা আমার শরীরে মানে স্পর্শ করার পরে আমি সেন্সলেস হয়ে গেছি। এবং সেন্সলেস হওয়ার পরে আমি যখন মানে ঠিক হওয়ার পরে আমার মানে ওনার দিকে তাকায় আমি একটু ভয় পেয়ে গেছি যে আমার 10 মিনিট আমি কোন অবস্থায় ছিলাম, কী ছিলাম। পরে সে আমারে বলে তুই তো অনেক খারাপ মেয়ে রে, তুই তো অনেক খারাপ, আমার এইভাবে বলে। দেখুন আপনি এইভাবে কথা বলতেছেন কেন, ভদ্রভাবে কথা বলে, তোর সাথে কিসের ভদ্রভাবে কথা বলবো রে, তুই তো একটা হিজড়া ডাইরেক্ট। যখন উনি আমাকে বললো যে আমি একটা হিজড়া, তখন আমি বুঝে গেলাম যে উনি অবশ্যই এইখানে 10 মিনিটের মধ্যে আমার সাথে কিছু না কিছু করার চেষ্টা করেছে। পরে আমি বললাম যে তার মানে কি আপনার কাছে যদি কোনো রুগী আসে এই জন্য আপনি গ্যারান্টি দিয়ে বলে দেন যে বাচ্চা হবে, তার মানে আপনি তার সেন্সলেস করে তার সাথে আপনি অবৈধ সম্পর্ক করেন, এটা করেন। পরে আমাকে বলে যে তুই এত কিছু জানার তো তোর প্রয়োজন নাই, তবে তুই যে 10 মিনিট অজ্ঞান ছিলি, 10 মিনিট আমি কি তোর শাশুড়ির সাথে আলোচনা করছি, আমি জানতে পারছি তুই তোর শাশুড়িকে, তোর শ্বশুরকে, তোর অন্য মানুষদের সাথে তুই প্রতারণা করতেছিস। আমি তখন বললাম আপনি কি আমার শাশুড়িকে বলে দিয়েছেন যে আমি তৃতীয় লিঙ্গের মানুষ? উনি বলে না, আমি বলি নাই, তবে বলে দিব। আমি বললাম যে কেন বলবেন? উনি বলে বলবো না যদি তুই আমার একটা শর্ত মানিস। আমি বললাম যে কিসের শর্ত? উনি আমাকে বলে দেখ আমার লাইফে একটা স্বপ্ন আছে, এইভাবে আমি তৃতীয় লিঙ্গের মানুষের সাথে একটা সম্পর্ক করবো, মানে শারীরিক সম্পর্ক যেটা। আমি বললাম দেখেন আপনি, আমার তো ভিতরে কিছুই না। উনি বলে আমি করব, মানে সব তো ক্লিয়ার করে বলা যায় না। আমি তখন তিনাকে মানা করলাম যে না প্লিজ আপনি এটা কী করেন। উনি বলে যে না, তুই যদি এই মুহূর্তে আমার কাছে এইটা তুই না করিস, তাহলে আমি তোর স্বামীকে সব কিছু, মানে তোর শাশুড়িকে এখনই সব কিছু জানাই দিব, এখানে যেটা করার করতে হবে। আমি তখন বললাম এটা কিন্তু ঠিক না, আপনি আমাকে ব্ল্যাকমেল করতেছেন। উনি বলে তুই যদি মনে করে থাকিস ব্ল্যাকমেল, তাহলে ব্ল্যাকমেল। আমি অনেক চেষ্টা করি ওই কুকুরটার হাত থেকে ওইখানে রক্ষা পাইলাম না। এই কুকুরটা যেভাবে একটা কুকুরের সাথে কুকুরের সম্পর্ক হয়, ওই কুকুরের মতো করে উনি আমার সাথে সম্পর্ক করলো। আমি তখন রুম থেকে বেরোলাম। বেরোয়ার পর আমার শাশুড়ি বলে কী অবস্থা? উনি বলে যে সমস্যা নাই, ওষুধ নিয়ে যান, হয়ে যাবে, হয়ে গেলে পরে আপনি আইসেন। আমার ফোন নাম্বারটাও রেখে দেয়, আমার ফোন নাম্বারটা নিয়ে যায়, আমার শাশুড়ির ফোন নাম্বার নিয়ে যায়, মানে আমার সব কিছু নিয়ে যায়। আমি বাসা আসতেছি আর চিন্তা করতেছি, ছি এত জঘন্য মানুষ হতে পারে। বাসা আসার পরে একদিন পরের দিন উনি আমাকে আবার কল দিয়ে বলতেছে আপনার শাশুড়িকে নিয়ে আসেন। আমি বললাম যে আপনি তো জানেনই আমার ঘরে কোনো সন্তান হবে না, আপনার যেটা ডিমান্ড সেটা তো আপনি পূরণ করলেনই, কিন্তু এখন আবার কেন আমাকে ডাকতেছেন? এখন ডাকার কারণটা কি? উনি বলে সেদিন আমার হয় না, আরও লাগবে। আমি বললাম দেখেন, উনি বলে দেখ তোর শাশুড়িকে কিন্তু ফোন দিয়ে বলতেছি, আর তোর শাশুড়িকে বললে তুই তো জানোসে যে তোর কী হবে। আমার বিষয় হচ্ছে আমার শাশুড়িকে যদি উনি ফোন করে বলে, আমি জানি যে আমার শাশুড়ি আত্মহত্যা করবে, নাহলে আমার শ্বশুর আত্মহত্যা করবে, অথবা আমার স্বামীকে জোর করে হলে তারা আরেকটা বিয়ে করাবে। তা সুমনের সাথে অন্য কারো সম্পর্ক হবে,
এটা আমি কখনো মানতে পারবো না। আর সেকেন্ড কথা হচ্ছে, আমি তৃতীয় লিঙ্গের মানুষ, এটা যদি আমার শ্বশুর শাশুড়ি জেনে যায়, তারা কখনোই সুমনের সাথে আমাকে রাখবে না, আমাকে আলাদা করে দিবে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে পুনরায় আমি আবার কবিরাজের কাছে আমার শাশুড়িকে নিয়ে যাই, এবং শাশুড়িকে নিয়ে যাওয়ার পরে একইভাবে ওই ভণ্ড কবিরাজ আমাকে রুমের মধ্যে নিয়ে এই ধরনের কাজগুলো করে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, যে ওই কবিরাজের কাছে যেই মানুষে যায় বা যেই নারীয়ে যায়, প্রতিটা নারীর সাথে উনি সম্পর্কটাই করে, এই কাজটাই প্রতিটা নারীর সাথে করে। কোনো না কোনোভাবে কোনো নারীকে ছাড় দেয় না। এবং কত সুন্দরী সুন্দরী মেয়েরা যায়, আমি জাস্ট মুখের দিকে তাকায় থেকে হাইরে রুমের মধ্যে ঢুকাচ্ছে, আমি জানি রুমের মধ্যে ঢুকাইলো না এই কাজটাই করবে। তো নিজের ভিতরে অনেকটা খারাপ লাগে, অনেকটা কষ্ট হয় যে এই লোকটা যে এই কাজগুলো করতেছে এবং এটা কেন করতেছে, বা এই যে কাজগুলো করতেছে, কত মেয়েকে প্রতিদিন 3টা 4টা 5টা মেয়ে যাচ্ছে ওনার কাছে এবং উনি এই কাজগুলো করে ছেড়ে দিচ্ছে, যার জন্য তো উনি গ্যারান্টি দিয়ে বলে বাচ্চা হবে। তো যাই হোক, এরকম করুন আমাকে দ্বিতীয়বারের মতো আবার নিয়ে গিয়েও আমাকে 1 ঘন্টার মতো ভিতরে রাখলো, ছেড়ে দিল। এবং তৃতীয়বার উনি আমাকে আবারও, আমি যখনই বলি যে দেখেন আমি এটা করব না এবং আপনার পায়ে ধরি আমাকে মাফ করুন, উনি আমাকে মাফ করে না। যেটা আমার হাজব্যান্ড কখনো আমার সাথে করে নাই, আমার সুমন কোনোদিন খারাপভাবে আমার সাথে এই ধরনের কাজ করে নাই, কিন্তু এই কবিরাজ আমার সাথে এই ধরনের কাজটা করে আসতেছে। এবং সেটা 1 দিন 2 দিন না, আজকে প্রায় 5 মাসের মতো উনি আমার শাশুড়ি গেলে আমার শাশুড়ির কাছ থেকে টাকাও নিয়ে যায়, আমার সামনে আমার শাশুড়ির কাছ থেকে 15,000 20,000 50,000 টাকা নিয়ে যায়, কিন্তু বাচ্চা হবে গ্যারান্টি দেয়, এই দেয়, আবার এগুলো করে এবং আমাকে এভাবে বেদমভাবে আমার সাথে খারাপ সম্পর্ক করে। তো আমি তো এটা ওনাকে বলতেও পারি না, কারণ ওনাকে বলে দিলেই উনি হয়তো কি করবে, একটা সময় আমার শাশুড়িকে বলে দিবে এবং শাশুড়িকে বলে দিলে আমি সুমনকে হারাবো, এবং সুমনের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। কিন্তু আজকে আমি এমন একটা পর্যায়ে চলে গেছি, আমি না পারি সুমনকে এই কথা বলতে। কারণ আমি যদি সুমনকে এই কথা বলি যে তোমার আম্মা আমাকে এখানে নিয়ে যায়, তাহলে কবিরাজ যেটা আমার সাথে এই ধরনের কাজ করে, তাহলে আমি যদি কবিরাজের কাছে না যাই, তাহলে ওই কবিরাজ ওর সুমনের আব্বু আম্মুকে বলে দিবে এবং সুমনও একটা টেনশনে পড়ে যাবে। এই জন্য আমি সুমনের কাছেও বিষয়টা খুলে বলতে পারতেছি না, কারণ ওর কাছে বললে অলরেডি আমি 2-3 বার কবিরাজের সাথে এগুলো করে আসছি, সুমন জানতে পারলে এটাতেও কষ্ট পাবে যে আমি কেন করলাম। এবং সেকেন্ডলি যদি সুমনকে আমি জানাই, আমি খুব জানি যে সুমন ওই কবিরাজকে মারবে এবং মেরেই ফেলবে। ও এমন একটা মানুষ যে কবিরাজকেও ডাইরেক্ট খুন করবে, এবং কবিরাজের কোনো একটা ক্ষতি করতে গেলে আমার শ্বশুর শাশুড়ি জেনে যাবে যে আমি আসলে তৃতীয় লিঙ্গের মানুষ। এই ভয়ে আমি না পারি আমার স্বামীকে বলতে, না পারি আমার শ্বশুর শাশুড়িকে কিছু বলতে, না পারি ওই লম্পট কবিরাজের কোনো ক্ষতি করতে। সর্বোপরি আমি আজকে বেশ কয়েকদিন ধরে আপনার এই গল্পগুলো শুনি, আমার গল্পগুলো খুব ভালো লাগে, অ্যান্ড ভালো লাগা থেকে আপন ভাই আজ আমি আপনার কাছে এই ধরনের সাহায্যটা যাচ্ছি যে আপনি তো অনেক মানুষেরই অনেক উপকার করছেন। আপনার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করে আমি আপনাকে এই কবিরাজের ফুল ডিটেলস দিলাম, কবিরাজের ঠিকানা, কবিরাজের নাম এবং ঢাকায় ওনার চেম্বার কোথায় কী করে সব কিছু আপনাকে দিলাম। আপনি মেহেরবানি করে ওই কবিরাজের আপনি ওই কবিরাজের মুখোশটা উন্মোচন করে দেন। আপনি যদি কবিরাজের মুখোশটা উন্মোচন করে দেন, তাহলে ওই প্রতারক কবিরাজ আর কখনো কোনো মেয়ের ইজ্জত হনন করতে পারবে না। এবং ওই কবিরাজের যদি জেল হয় বা ওর যদি কোনো একটা ক্ষতি হয় বা ও যদি মারা যায় বা ও যদি এগুলা বন্ডামি ধরা খেয়ে যায়, তাহলে অন্তত আমি আমার শাশুড়ির কাছে মুখ দেখাইতে পারবো বা আমি এই টেনশনটা থেকে মুক্তি পাবো। আপনি মেহেরবানি করে আমাকে এই টেনশনটা থেকে মুক্ত করে দেন। কবিরাজকে আপনি কোনো না কোনোভাবে একটা শিক্ষা দেন। আপন ভাই আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, কারণ এই কবিরাজের আমাকে যেভাবে ইউজ করতেছে, আমি যদি তার কথায় রাজি না হই আমার সুমনকে হারাইতে হবে, আর সুমনকে হারাইলে আমি বাঁচবো না, আমি ডিরেক্টলি মরে যাবো। সুমনকে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার জীবনে ভালো থাকার জন্য আপনি এই কাজটা করে দেন। আপন ভাই আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আমি আপনার একজন বেস্ট ফ্রেন্ড হিসেবে আপনার কাছে অনুরোধ করে যাচ্ছি, আমি আপনার অনেক বড় একজন সাবস্ক্রাইবার। ভাই প্লিজ আমার জন্য উপকারটা করেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে তৃতীয় লিঙ্গের মানুষ তানিয়ার জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। এখানে কিছু বিষয় শুরুতেই বলে রাখি, গল্পের নাম, ঠিকানা এবং যে লোকেশন, এটা সম্পূর্ণ হাইড করা, সব কিছু হাইড করে আমি গল্পটা প্রচার করেছি। এখন প্রশ্ন হচ্ছে, উনি আমাকে যেই মানুষের ঠিকানাটা বললো বা যে ঠিকানা তিনি আমাকে দিয়েছে, আমি আমার কিছু পরিচিত মানুষ দ্বারা সেটা রিসার্চ করে দেখলাম যে হ্যাঁ, তিনি অনেক বড় মাপের একজন কবিরাজ। শুধু বড় মাপের কবিরাজ, এত বড় কবিরাজ যে ওনার কাছ থেকে পাকিস্তান, ইন্ডিয়া থেকে পর্যন্ত রুগী আসে, ওনার কাছে রুগীরা আসে, এবং তিনি খুব নাম করা একজন কবিরাজ। অনলাইনেও তিনি অনেক পরিচিত, অনলাইনেও তিনি অনেকভাবে মানুষদেরকে, তিনি নিজে এসে লাইভে এসে বলে যে তিনি বাচ্চা করে দিবে বা বাচ্চা হবে, তিনি গ্যারান্টি দিয়ে বলে। এনার অনলাইনে অনেকগুলো ইউটিউবে বা ফেসবুকে অনেক ভিডিও আমি দেখেছি, এবং ফেসবুকে ওনার অনেক ফ্রেন্ড ফলোয়ার। যাই হোক, আমি বরাবর মতো একটা বিষয় বলে রাখি, আমি কখনও কাউকে হেয় প্রতিবন্ধ করার জন্য আমি স্টোরি প্রচার করি না। আমি চাই না যে আমার স্টোরির কারণে, আমার গল্পের কারণে কোনো ব্যক্তি মানুষের কোনো ক্ষতি হোক, কোনো দেশের ক্ষতি হোক, কোনো জাতির ক্ষতি হোক, কোনো ধর্মের ক্ষতি হোক।
এই জিনিসটা আমি কোনোভাবেই চাই না। আমার গল্প প্রচার করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এই গল্পের মাঝে যেন আপনি কোনো কিছু শিখতে পারেন। এবং আজকে যেভাবে তানিয়া অনেকগুলো প্রবাসীদেরকে বা ইভেন তানিয়া এই মুহূর্তে সুমনকে ঠকাচ্ছে, এইভাবে যাতে কোনো মানুষ কাউকে ঠকাতে না পারে, আপনি গল্প থেকে সেই শিক্ষাটা নেন। আমি জানি তানিয়া হয়তো আমার কথা শুনে বলবে আপন ভাইয়ের কাছে কী চাইলে আমার উনি কী বলবো। দেখেন বোন, আমি আপনাকে বোন বলেই সম্বোধন করি, যেহেতু আপনি বোন হিসাবেই এখন পর্যন্ত টিকে আছেন। আমি না হয় আপনাকে এই কবিরাজের হাত থেকে বাঁচাইলাম, বা কবিরাজকে আমি কোনো না কোনোভাবে কিছু একটা করলাম, কিন্তু এতে লাভটা কি? আপনি মরিচিকের পিছনে ছুটছেন, এটা আমি আপনাকে ফোনেও বলেছি, এখনও বলি, আপনি মরিচিকের পিছনে ছুটছেন। আগে পরে আপনাকে এই সুমনকে ছেড়ে দিতে হবে, আপনি সুমনের সাথে থাকতে পারবেন না। সর্বশেষ আপনার জন্য আমার একটাই কথা, আপনি যদি একটা ভুল ট্রেনে উঠে যান, ভুল ট্রেনে যদি আপনি উঠে যান, আপনি মনে রাখবেন যে যত দূরেই আপনি এই ভুল ট্রেনে যাবেন, মানে আপনার ভুল গন্তব্যে যাবেন, আপনি যখনই জানতে পারবেন যে আপনার গন্তব্যটা ভুল, আপনাকে নেমে আসতে হবে। সঠিক পথে কিন্তু আপনি ভুল পথে হাঁটতেছেন। আর ভুল পথে যত দূরেই আপনি যান না কেন, আপনাকে ফিরে আসতেই হবে, কারণ এই পথটা কিন্তু আপনার না, আপনার গন্তব্য কিন্তু অন্য জায়গায়। এজন্য ভুল গন্তব্য থেকে ফিরে আসেন, সঠিক গন্তব্যের খোঁজখবর করেন। আপনি আপনার ফ্যামিলির কাছে ফিরে যান। আপনার মতো তৃতীয় লিঙ্গের অনেক মানুষ আছে বাংলাদেশ সহ দেশের বাইরে, তারা ফ্যামিলির সাথে থেকে খুব সুন্দর জীবনযাপন করতেছে, তাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইনার একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, তিনি তার পরিবারের কাছেও ফিরে যেতে পারে না। তার কারণ তার 2টা বোনের বিয়ে হয়েছে, ছোটো 2টা বোনের বিয়ে হয়েছে। তার বোনের শ্বশুরবাড়ির লোকজন যদি জানতে পারে যে তিনি তৃতীয় লিঙ্গের মানুষ, তাহলে হয়তো তারা তাকে বোনগুলোকে ছেড়ে দিবে, বা তার বোনের জীবনে একটা সমস্যা নেমে আসবে। এই জন্য উনি ওনার পরিবারের কাছেও যেতে পারতেছেন না। এটা কোনো ফ্যাক্ট না। আপনি আপনার মায়ের সাথে যোগাযোগ রাখেন, বাবার সাথে যোগাযোগ রাখেন, আপনি আলাদা থাকেন, বা তাদের সাথে যোগাযোগ রেখে আপনি কিছু একটা করেন। যেমনটি আপনি একটা কাপড় দোকানে চাকরি করেছিলেন, সেরকম কিছু একটা করে আপনার জীবন লিড করেন। সুমন হয়তো পাগল, সুমন হয়তো বোকা, কিন্তু আপনি তো বোকা না, আপনি তো চালাক। আপনি চালাক হয়ে একটা বোকা মানুষকে কেন আরও বোকা বানাচ্ছেন? ফিরে আসেন সেখান থেকে, এটা হচ্ছে আপনার প্রতি আমার অনুরোধ। এবং যারা গল্প শুনেছেন তারা গল্প থেকে কিছু শেখার জন্য চেষ্টা করেন, এবং কিছু শিখলে আমার গল্প বলাও সার্থক, আর আপনার গল্প শোনাও সার্থক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।